হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিও ফাইট। এবং আজকের এপিসোড শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে শুভ বিজয়া। দুর্গাপুজো আসছে আসছে, এই ফিলিংসটা কমপ্লিটলি আলাদা। আর আসার পর হুট করে যখন চলে যায়, সেই যে বেদনা, সেটা এতটা বয়স হয়ে যাওয়ার পরেও কখনোই না মেনে নিতে পারি না, হয়তো কোনো বাঙালিই পারে না। আমি চাই আপনারা সকলে যেন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবারও জানাচ্ছি শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার থেকে বয়সে ছোট রয়েছে তাদেরকে ভালোবাসে, এবং আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে আমি প্রণাম জানাই। আজকে একজন প্রবাসী বাঙালি, প্রিয়া, নিজের ঘটনা শেয়ার করেছে হায়দ্রাবাদ থেকে। ঘটনার ব্যাপারে কোনো হিন্টস দিচ্ছি না, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানান। কোথা থেকে শুনছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ঘটনা কিন্তু খুবই ভয়ের হতে চলেছে। আজকের এই এপিসোড দেখার পর আপনিও যদি নিজের সাথে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কোনো সত্যি ভূতের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আপনারা নাম্বারটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বারটি থাকছে, এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে, অর্থাৎ একদম প্রথম কমেন্টে আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়া, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি এখন হায়দ্রাবাদে রয়েছো, এবং আমাদের কলকাতাতে এখন পুজো চলছে। হ্যাঁ। সো তোমাদের ওখানেও কি এরকম ভাবে পুজো হয়? মানে পুজোতে কোথাও বেরোনো বা ঠাকুর দেখা এইসবগুলো কি হয়? না, এখানে তো খুব একটা বেশি হয় না। এখানে ওই ধরো হাতে গোনা 5-6টা পুজো হয়, বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেগুলো, ওগুলোতে হয়। আহ ওই ওই রকমই, কিন্তু এখানে কিছুই বুঝতে পারবে না। ওই একদম মণ্ডপের সামনে গেলে একটু বুঝতে পারবে যে পুজো হচ্ছে। কলকাতার মতো সেই ব্যাপারটা নেই এখানে। আচ্ছা আচ্ছা। তো আজকে হচ্ছে অষ্টমীর রাত, হ্যাঁ আমাদের বৃহস্পতিবার দিন, অর্থাৎ দশমীর দিন এই ঘটনাটা আপলোড হবে। তো হ্যাঁ আজকে রাতে আমরা রেকর্ডিংটা করছি, এখন 11:30 প্রায় বেঁচে গেছে রাতের। অ্যান্ড এই সময় থেকে রেকর্ডিংটা শুরু করার একটাই কারণ, ঘটনাটা যত এগোবে তত বেশি ঘটনাটা ইন্টেন্সিফাই হবে। হ্যাঁ কি ঘটেছিল আমি একদম শুরু থেকে জানতে চাই, কারণ এটা একদম তোমার হায়দ্রাবাদে যাওয়ার পরের ঘটনা। আমি আলাদা না একটা ফিল পেয়েছি এই ঘটনাটার মধ্যে। মানে তুমি ইনিশিয়াল বেসিসে যখন বলছিলে ব্যাপারটা, হ্যাঁ ঘটনার মধ্যে একদম মানে আলাদা একটা ব্যাপার রয়েছে, যেটা খুব রেয়ার। আমরা খুব একটা এরকম টাইপের ঘটনা মানুষের সামনে আনিনি। কি ঘটেছিল তুই একদম শুরু থেকে জানতে চাই তোমার থেকে। আচ্ছা। তো ঘটনাটা শুরু করার আগে একটু আমাকে আহ একটু বর্ণনা দিতে হবে, যে আমি যখন হায়দ্রাবাদে এসেছিলাম আমি কিরকম পরিস্থিতিতে ছিলাম। তাহলে সবার শুনতে বুঝতে সুবিধা হবে। তো আমি 2020 ফেব্রুয়ারির 22-23 তারিখে এসেছিলাম। তো তারপরে তো মার্চের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে গেল লকডাউন। তো তখন আমি যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিংটা হচ্ছে মানে একটা বিশাল বড় 5 তলা, প্রত্যেকটা ফ্লোরে 10টা করে, মানে 50টা ঘর আলা একটা বড় বিল্ডিং ছিল। তো প্রথমে আমি যখন এসেছিলাম তখন গোটা বিল্ডিং এই লোক ছিল, কিন্তু পরে যখন লকডাউন শুরু হয়ে গেল, ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিল, তো সবাই তখন সেই বিল্ডিং ছেড়ে চলে গেছিল। এবার থাকার মধ্যে তখন আমরা যারা সেম অফিসে কাজ করতাম, আমাদের অফিসে কি ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ ছিল, কিন্তু কলকাতায় গিয়ে কাজ করার পারমিশন ছিল না, বা যে যেই সিটি থেকে এসেছে সেই সিটিতে, মানে হায়দ্রাবাদ থেকে বেরোনোর পারমিশন ছিল না, ঘরে বসে কাজ করো। তো এইরকম সিচুয়েশনে আমরা ওই 50টা বিল্ডিং এর মধ্যে ধরো ওই 4-5 ঘর ছিলাম। আর সবাই মোটামুটি যে যার ঘরে একাই থাকতো। তো ওই বিল্ডিংটা পুরো খাঁ খাঁ করতো।
তো ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে আমার উল্টো দিকের ঘরে পাশের লেফট সাইডের ঘরটাতে একটা দিদি আসে। তো আহ, দিদিটার আমি আসল নামটা এখানে বলছি না, ধরে নাও দিদিটার নাম রমাদি। তো সেই দিদিটা আসে। আহ এসে প্রথম কদিন ওর সাথে সেরকম কথা হয়নি। ও এসেছে, এসে শিফট করেছে। তো এবার সেই সময় না মানে ওই লকডাউনের সময় বোর হয়ে গিয়ে তারপরে একটু মানে অদ্ভুত আমার একটু হালকা ডিপ্রেশন মতো এসে গেছিল। তারপরে সারাদিন কোনো কাজ নেই, ঘরের ভেতর শুধু অফিসের কাজ করছি, একা থাকি। তো ওই সময় আমার পুরো স্কেডিউলটাই চেঞ্জ হয়ে গেছিল। মানে আমি ধরো সারা রাত এরকম জেগে থাকতাম, দিনের বেলা ঘুমাতাম বা ঘুমাতাম না, মানে অদ্ভুত একটা এরকম স্কেডিউল হয়ে গেছিল। তো একদিন তখন প্রায় রাত্রির 1:30 থেকে 2টো বাজে, তখন আমার নাইট শিফট চলছিল। তো আমি নাইট শিফটে কাজ করতে করতে আমি একটু মনে করেছি একটু ব্রেক নেব। তো আমাদের যে বিল্ডিংটা ছিল সেটা হচ্ছে লম্বা করিডোর ছিল, আর করিডোরের দু সাইডে পাঁচটা পাঁচটা করে ঘর ছিল। আর আমাদের ওগুলো ছিল ওয়ান আরকে, আমাদের কোনো ব্যালকনি ছিল না, আমাদের একটাই কমন ব্যালকনি ছিল করিডোরের এক ধারে। তো আমি এরকম রাত 1:30 2টো, তখন আমার সেই ওই তারওয়ালা যে ওয়্যারওয়ালা যে হেডফোন, সেই হেডফোন কানে লাগিয়ে আমি গান শুনছি। আর পুরো বিল্ডিং তখন অন্ধকার ঘুটঘুটে, রাত্রি 10টা হলেই কেয়ারটেকার গোটা বিল্ডিং এর লাইট তখন নিভিয়ে দিত। তো ওই অবস্থায় আমার তখন আর ভয় ডর লাগতো না, কারণ আমি একটু কেমন একটু তখন ডিপ্রেশন মতো ছিল। তো আমার ওই অন্ধকারে রাত 1:30টার সময় দাঁড়িয়ে রয়েছি ওই অত বড় ফাঁকা বিল্ডিং এ, আমার কিছুই মনে হচ্ছে না তখন। আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি। হঠাৎ করে আমি শুনছি যে আমার পেছন দিক থেকে, মানে একদম ওই করিডোরের শেষের দিক থেকে আমি শুনছি ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা ছম ছম, একটা কেউ নুপুর করে হাঁটলে, হেঁটে হেঁটে এগালে যেরকম আওয়াজ হয়, আমার তখন না ওই স্পষ্ট সেই আওয়াজটা শুনতে পাচ্ছি। তখন ধীরে ধীরে আমি তখন হেডফোনটা পুরো খুলে দিয়েছি, খুলে আমি তখন না মানে আমি বুঝতে পারছি যে আওয়াজটা আমার পেছন দিক থেকে আস্তে আস্তে আমার দিকে এগাচ্ছে। তো তখন তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, মানে তখন ওই শিরদাঁড়া থেকে একটা ঠান্ডা আমার স্রোত নেমে যাচ্ছে, এরকম ভয় পেয়ে গেছি। তো আহ আমি মানে ভয়ের চোটে না আমি পিছন ঘুরে দেখতে পাচ্ছি না, মানে আমার মনে হচ্ছে কি আমি যদি এখন এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আমি যদি ঘাটটা ঘোরাই আমি কি দেখতে পাবো। হ্যাঁ। তো হঠাৎ করে দেখছি আওয়াজটা অনেকটা আমার কাছাকাছি চলে এসেছে, প্রায় মানে আমার পিঠের কাছে চলে এসেছে। এবার তখন আমি এরকম আর চোখে দেখছি। এবার আমি আর চোখে না ওই পেরিফেরাল ভিউতে দেখতে পাচ্ছি যে আমার পেছনে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর প্রচন্ড লম্বা, সে যেই দাঁড়িয়ে রয়েছে সে বেশ লম্বা আর বেশ মানে ফর্সা, এরকম অন্ধকারের মধ্যেও বোঝা যাচ্ছে আধো আলো, মানে ওই বাইরে স্ট্রিট লাইট আসছে একটু করিডোরের মধ্যে ওই রকমের। এবার তখন আমি ভাবছি কি যে মানে আমি কি পেছন ঘুরবো কি ঘুরবো না, এরকম আমার তখন মনে হচ্ছে। তো আমি খুব সাহস করে আস্তে আস্তে না আমি নিজের মাথাটা ঘুরিয়েছি। ঘুরিয়ে এবার পিছন দিকে তাকিয়ে দেখি ওই যে দিদিটা শিফট করেছে রমাদি, হুম দেখি হুম কি ও দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে। এবার ওই দিদিটা সত্যি, ওই দিদিটা বেশ লম্বা, মানে আমার তো হাইট খুব একটা বেশি নয়, তো দিদিটা মোটামুটি প্রায় 5'11" এরকম লম্বা। তো ওই দিদিটা আরো প্রচন্ড ফর্সা, আর ওর না প্রায় হাঁটু অব্দি চুল। তো ও দেখছে ওরকম চুল খুলে ও আমার পেছনে ভেবে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি না এইভাবে পিছনটা ঘুরে ওকে দেখে তখন না আমি একটু সাহস পেয়েছি। আমি তখন ওকে বলছি কি, দিদি তুমি তো আমাকে পুরো ভয় পাই দিলে, মানে আমি হিন্দিতে বলছি, ও নাগপুরের মেয়ে, তো আমি ওকে হিন্দিতে বলছি, দিদি তুমি তো আমাকে পুরো ভয় পাইয়ে দিলে। এবার তারপর দেখছি যে ও না কোনো সাড়া দিচ্ছে না, ও চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মানে আমি বলছি মানুষ তো একটা কিছু রিপ্লাই দেয় বা হাসে যদি কেউ প্র্যাঙ্ক করে, ও দেখছি কিছুই রিপ্লাই দিচ্ছে না। ম্যাম জি কি রে, এবার তার আগে ওর সাথে আমার সেরকম কোনোই কথা হয়নি, ওই একটু মানে হাসাহাসি চোখাচোখি ব্যাস অতটুকু, আমি ভালো করে চিনিও না। আমি ভাবছি এ কি রে, কি মাথায় প্রবলেম আছে নাকি। আমি না ওর দিকে তাকিয়ে রয়েছি। তারপর ভালো করে ওর দিকে যখন দেখছি, দেখি কি ওর চোখগুলো বন্ধ, ও চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। এবার তখন আমি আবার ওকে বলছি যে দিদি আপকো কুছ চাহিয়ে ক্যা, এমনি করে আমি মানে ওকে জিজ্ঞেস করছি তোমার কি কিছু দরকার। তো ও দেখছি তাও না কোনো সাড়া দিচ্ছে না। আর ওকে দেখে মনেই হচ্ছে
যে ও পুরো ও নিজের মধ্যে নেই, মানে ও গভীর ঘুমে এইরকম। তো আমি না তখন দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি যে ও কি করছে, এটা এরকম ভাবে চোখ বন্ধ করে সে দাঁড়িয়ে রয়েছে এরকম ভূতের মতো রাত 1টার সময়। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ও কি করে। তারপর বেশ ও এইভাবে ও 2-3 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এবার তারপরে দেখছি কি যে ও আস্তে আস্তে এরকম ঘুরে আবার হাঁটতে হাঁটতে ওইভাবেই চোখ বন্ধ করে আবার ঘুরে হাঁটতে হাঁটতে ও নিজের ঘরে গেল। ঘরে গিয়ে ও দেখি দিব্যি দরজাটা বন্ধ করে দিল ওর ঘরে গিয়ে। তো তখন আমি আমি তো প্রচন্ড একটু ভয় পেয়ে গেছি। তখন আমি একটু আস্তে আস্তে ব্যাপারটা বুঝতেও পারলাম যে ও বোধহয় ঘুমের ঘরে ওর হাঁটার প্রবলেম আছে, ওর হয়তো স্লিপ ওয়াক করে। তো স্লিপ ওয়াকের ঘটনা আগে আমি শুনেছি লোকের মুখে, কিন্তু আমি কখনো নিজের চোখে দেখিনি। ওটা আমার মানে দেখা জীবনে প্রথম ঘটনা স্লিপ ওয়াকিং এর। তো আচ্ছা। আমি তখন তারপর আমি তো তাড়াতাড়ি করে ভয় পেয়ে গিয়ে তারপর আমি রুমে এসে গেছি। রুমে এসে আমি পরদিনকে আর সেদিনে সারা রাত আর রুম থেকে বেরাইনি। এবার পরদিনকে সকালবেলা আমারই একটা বান্ধবী আমার অপোজিট রুমে ওই দিদিটার পাশের ঘরে থাকতো, ওকে আমি গিয়ে বলেছি যে এই জানিস তো কাল রাতে না আমার সাথে এই ঘটেছে, এই দিদিটার মনে হয় স্লিপ ওয়াকিং এর প্রবলেম আছে। তখন ও আমাকে বলছে যে আরে আমার সাথে এরকম সেম ঘটনা ঘটেছে। ও একদিন ওরকম নাইট শিফট করছিল, নাইট শিফট করে ও ওরকম ব্যালকনিতে গিয়ে ও স্মোক করছিল বা কিছু একটা, তখন ওর সাথেও সেম এরকম বলছে জানিস এলো, ও নিজের ঘর থেকে এসে বেশ কিছুক্ষণ অমনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো, আবার ফিরে চলে গেল। আর ওকে দেখে মানে হয়তো অনেকে মনে করতে পারে যে ওটাও অ্যাক্টিং করছে, কিন্তু না, মানে একটা মানুষ অ্যাক্টিং করা সত্যিকারের সে গভীর ঘুমে থাকলে তো তুমি পার্থক্যটা বুঝতে পারবে। ওকে হুম। দেখে বোঝাই যাচ্ছে যে ও গভীর ঘুমে রয়েছে। তো আমি তখন ওকে বললাম যে কি ব্যাপার বলতো তাহলে, আহ কি কি ঘটনা, একদিন কি ওকে জিজ্ঞাসা করবি? এবার ও তখন বলছে দেখ আমাদের সাথে অত ওর যোগাযোগ নেই, কোনো কথা বলি না অত, হঠাৎ করে গিয়ে এরকম জিজ্ঞাসা করবো, তারপর কিছু মাইন্ড করলে বা কিছু একটা অপমান করে দিলে ছাড়, এখন কিছু জিজ্ঞাসা করতে হবে না। তো হুম। তারপরে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে বাবা আমাদের দরকার নেই ডিপ্রেশন আমাদের, আমরা রাত্রিবেলা ঘরেই থাকবো, আর ওরকম রাত 1টা 2টোর সময় বাইরে ব্যালকনিতে গিয়ে আমাদের রিফ্রেশমেন্টের দরকার নেই। তো তারপর থেকে আমরা বন্ধ করে দিলাম বাইরে ব্যালকনিতে যাওয়া। তারপরে আস্তে আস্তে দিদিটার সাথে ধীরে ধীরে আমাদের কথাবার্তা বাড়লো, তারপরে বেশ অনেকই আমরা কথাবার্তা বলি। তো একদিনকে আহ ওই একটা বন্ধুর জন্মদিন ছিল, ওই বিল্ডিং এ আমাদের 3rd ফ্লোরে একটা বান্ধবী থাকতো, ওর জন্মদিন ছিল। তো তখন আমরা মোটামুটি ওই 4-5 ঘর যে কটা ছেলে মেয়ে ছিল আমরা সবাই মোটামুটি সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবার গেছি ওর জন্মদিনে, এবার ওর জন্মদিন খাওয়া দাওয়া করে রাত্রিবেলা, তখন প্রায় অনেক রাত্রি, তখন ওরকম 1টা 1:30 বাজে, তখন আমরা ঠিক করেছি যে চ ছাদে যাই। ছাদে গিয়ে ছাদে একটা ট্যাঙ্কি ছিল, ওই ট্যাঙ্কির ওপর উঠে বসে ভূতের গল্প করবো এরকম, বা কোনো গল্প করবে এই ভেবে আমরা গেছি। এবার গিয়ে তখন আমার ওই বান্ধবীটা প্রথম ওই দিদিটাকে জিজ্ঞাসা করেছে আহ যে আচ্ছা রমাদি, তুমি একটা কথা বলো তো, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবে। তখন ও বলছে হ্যাঁ কি কথা বলো। বলছে দিদি তোমার কি রাত্রিবেলা স্লিপ ওয়াকিং এর প্রবলেম আছে? তখন এবার দিদিটা না প্রথমে একটু মানে শুনে না বোঝা গেল যে ও একটু হেজিটেট করছে বা ওর মুখটা একটু ছোট হয়ে গেল। হুম। তখন আমি বলছি যে না দিদি, কিছু অসুবিধা হলে বলো, দেখো আমরা তো এখানে এই 4-5 জন, আমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে, এই বিল্ডিং এ তো আর কেউ নেই। তুমি রাত্রিবেলা এরকম বেরিয়ে স্লিপ ওয়াক করো, যদি কখনো সিঁড়ি থেকে পড়ে যাও বা ব্যালকনি থেকে যদি কখনো পড়ে যাও, তো তুমি যদি বলো তোমার কি অসুবিধা, আমরা তাহলে সেই মতন তোমাকে চোখে চোখে রাখবো। ওকে। তো তখন ও বলছে কি যে আমি কি বলবো, আমার এই আগে এই অসুবিধাটা ছিল না, কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যে তারপর থেকে এই স্লিপ ওয়াকিংটা আমার জীবনে একটা অভিশাপের মতো থেকে গেছে। তো তখন আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বলো আমাদেরকে, তুমি খুলে বলো সব ঘটনা। তখন ও আস্তে আস্তে ঘটনাটা বললো যে ওর সাথে কি হয়েছিল যার কারণে ওর এই স্লিপ ওয়াকিংটা শুরু হয়েছে। তো আহ এবার চলে যাই হচ্ছে আমরা জানুয়ারি 2020-তে। তো জানুয়ারি 2020-তে এই দিদিটা, ওর সাথে আরো 6 জন, মোট 7 জন মেয়ে, ওরা ওল্ড হায়দ্রাবাদ ওইখানে একটা জায়গায়, আমি এক্সাক্ট জায়গার নামটা বলছি না, তো ওইখানে একটা জায়গায় ওরা
বড় একটা 3 BHK ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতে শুরু করে। বড় একটা বিশাল বড় স্পেস, 3 BHK একটা ফ্ল্যাট, আর ভাড়াটাও মোটামুটি খুব একটা বেশি নয়। এবার মানে ভালোই বেশি, কিন্তু হায়দ্রাবাদে অন্যান্য গুলোর তুলনায় খুব একটা বেশি নয়। ওকে, তো কস্ট অফ লিভিং ওখানে তো বেশি। হ্যাঁ, এখানে কস্ট অফ লিভিং প্রচন্ড বেশি। মানে একটা 3 BHK, ধরো আমি যে জায়গায় থাকি এখানে একটা 3 BHK 60-70 হাজার টাকা ভাড়া। অনেক বেশি, অনেক বেশি। অনেক, হ্যাঁ। এবার ওরা হুম। মোটামুটি ওটা 40-45 এরকম পেয়েছিল, যেহেতু ওটা ওল্ড সিটিতে, তো ওইখানে একটু ভাড়াটা কম, তার তুলনাও এটা একটু কম। মানে ওল্ড সিটিতে ধরো 3 BHK 50 হাজার টাকায় পেয়েছিল, মানে পাওয়া যায়, ওরা ওটা আরো 40-45 এরকম পেয়েছিল। তো ওরা ওখানে গেছে, ওরা 7 জন মিলে। তো প্রথম 2-3 দিন থেকেছে, ওরা সব সেট আপ করেছে। করার পর তারপর একদিনকে আহ কোনো একটা কারণে, মানে সবার অফিস রয়েছে, তারপরে 1-2 জন সেই সময় বাড়ি গেছিল, তো মোটামুটি ঘরে আর কেউ নেই। একজন ছিল, একটা মেয়ে একা ছিল, ও সেদিনকে উইক অফ ছিল, ও পুরো একা সন্ধ্যেবেলা। এবার ও একটা বেডরুমের মধ্যে ঢুকে, ও মানে সারা বাড়ির মোটামুটি আলো বন্ধ সব নিভিয়ে রেখেছে যাতে ইলেকট্রিসিটি বিল অত না আসে। তো ও একটা বেডরুমে এরকম বসে রয়েছে। এবার বসে বসে ও কোনো একটা ল্যাপটপে কিছু করছিল। এবার হঠাৎ করে ওই মানুষ একটা আনমনে একটা গুনগুন করে গান গেয়ে ওঠে না, মানে একটা হামিং করে, যে করে একটা গান করে। তো ওরকম কাজ করতে করতে ও একটা আনমনে ওরকম একটা গান গুনগুন করে উঠেছে, করে একটা গান গুনগুন করে উঠেছে। ও সাথে সাথে শুনতে পেল ওই সেম, ও যে সুরটা হামিং করেছে, ওই সেম সুরটা ওর লিভিং স্পেস থেকে আরেকটা মেয়ে করে উঠলো। এইবারে ও প্রথমে ও ওইটা শুনে না, আরো স্পষ্ট শুনতে পেয়েছে, ও ঠিক যে সুরে, মানে ওর সুর নকল করেই কেউ একটা বাইরে লিভিং স্পেস থেকে ওরম সুর করে উঠেছে। এবার প্রথমে ও ও প্রথমে না ভাবছে কি আমার কি মনের ভুল। এবার ও কি করেছে, ও আরেকবার করেছে, আরেকটা অন্য সুরে আবার ওরকম হামিং করে উঠেছে সেম। আবার কেউ একটা ওর লিভিং স্পেস থেকে ওর নকল করে একই সুরে আবার একটা মহিলা কণ্ঠ ভেসে এসেছে, সেও হামিং ভীষণ করছে। ক্রিপি লাগলো শুনতে এটা। তারপরে এবার ওটা শুনে ও ভয় পেয়ে ও এবার ভাবছে কি, যে হতে পারে ওর কোনো বান্ধবী এসে ওই ডুপ্লিকেট কি দিয়ে দরজা খুলে হয়তো ঢুকে লুকিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। এবার ও কি করেছে, ও বেরিয়ে না, ও পুরো ওই বাইরে লিভিং স্পেসের আলোটা জ্বালিয়েছে, বাকি রুমগুলোর আলো জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখছে, বাথরুমের আলো জ্বালিয়েছে, দেখছে কি কেউ নেই, গোটা বাড়ি ফাঁকা, আর যেরকম দরজা লক করা ঠিক দরজা সেরকমই লক। এবার এইটা দেখে না ওর প্রচন্ড ভয় লেগে গেছে, আর তখন প্রায় রাত্রির প্রায় 11টা 11:30 বাজে। এবার ও কি করেছে, তখন আরেকজনেরই ওই সময়, মানে ওর শিফট শেষ করে ওর বাড়ি ফেরার ওই সময়টাই ওর সময়। তো ও কি করেছে, ও সাথে সাথে ফোন করেছে তাকে, ফোন করে বলছে কি যে তুই কতক্ষণ আসবি রে। তখন ও বলছে এই তো আমি প্রায় এসেই গেছি, আমি এই তো সিঁড়ি এবার ঢুকছি, বিল্ডিং এ ঢুকছি, এবার লিফট ধরবো এরকম। তো বলছে ঠিক আছে তুই তাড়াতাড়ি আয়, তোর সাথে কথা আছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি উপরে গিয়ে কথা হচ্ছে। এবার ওই যে মেয়েটা ও কি করেছে, ও এরকম, ও তো সাথে সাথে বেডরুমে এসে ও এরকম দরজা লক করে দিয়েছে। ও বলছে এবার আমার ওই বান্ধবী এসে আমাকে ফোন করবে, তারপরে গিয়ে আমি দরজা খুলবো এরকম। এবার হঠাৎ করে ও এই সময় শুনতে পাচ্ছে ওর যে বান্ধবীটা, যে লিফটে করে তখন উঠবে, হঠাৎ করে দেখছে ও না তারস্বরে চিৎকার করছে। এবার কি করেছে, তখন আহ তাড়াতাড়ি করে বেরিয়ে দেখছে যে ওর কি হয়েছে। এবার ওকে গিয়ে দেখছে ও না, মানে কেমন একটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে, মানে ওই জানুয়ারি মাসেই, মানে তখন তো হালকা হালকা শীত, ও তার মধ্যেই না পুরো ঘেমে গেছে। ঘেমে গিয়ে না ও না এরকম ওই লিফটের সামনে থেকে একটা করিডোর গেছে সোজা, ওই করিডোরটা গিয়ে মানে একটা ডেড এন্ড, একটা দেওয়ালে ধাক্কা খায়। ও না এরকম করে আঙ্গুলটা ওইদিকে বাড়িয়ে ও না কিছু একটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এবার ওকে গিয়ে তখন বলছে কি হয়েছে কি হয়েছে, এবার ও না শুধু হাতটা দিয়ে এমনি করে ওর হাতটা কাঁপছে, আর ও দেখাচ্ছে যে ওইখানে কিছু একটা দেখাচ্ছে। এবার তাকিয়েছে, তাকিয়ে দেখছে ওখানে কেউ নেই। তো ও বলছে তুই তাড়াতাড়ি আয়, ঘরে আয় ঘরে আয়।
এবার তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে এসেছে, ঘরে নিয়ে এসে ওকে জল টল দিয়েছে। তো জিজ্ঞেস করছে যে কি হয়েছে। ও তখন বলছে ও যখন বিল্ডিং এ ঢুকছে তখন তখন ওই রাত্রির 11টা সাড়ে 11টা, তো বিল্ডিং এর আলো নিভে গেছে, শুধু ওই লিফটের আলোটা জ্বলছে। এবার ও আর লিফট হচ্ছে ওই যে তোমার ওই কোলাপসিক্যাল গেট আলা যে লিফট গুলো, ওই রকম লিফট। তো ওই রকম উঠছে। আহ তখন হঠাৎ করে আহ লিফটের আলোটা না বন্ধ হয়ে গেল, মানে আলোটা জ্বলছিল, হঠাৎ করে আলোটা বন্ধ হয়ে গেল, আর ঘুটঘুটে অন্ধকার। মোটামুটি ওর লিফটটা সেকেন্ড না থার্ড ফ্লোরে উঠেছে তখন। এবার যেই অন্ধকার হয়ে গেল, এবার ও যখন লিফটে উঠেছিল তখন কিন্তু লিফটে কাউকে দেখেন, লিফট পুরো ফাঁকা। ওর কানের কাছে কোনো একটা মহিলা একটা সুর করে উঠেছে, মানে একটা গুনগুন করে উঠেছে ওর কানের কাছে, অন্ধকারের মধ্যে একদম ওর কানের কাছে। ও তার পুরো নিঃশ্বাসটা ওর ঘাড়ে ফিল করতে পেরেছে। এইবার ও যখন ওই ঘটনাটা ঘটেছে, তারপর ও যখন উঠেছে, উঠে এবার ও ও তো ফিফথ ফ্লোরে যখন এসে এবার ও গেটটা টেনে খোলার চেষ্টা করছে, তখন গেটটা না খুলছে না। আর তখন দেখছে যে ওই তখন আবার লিফটের আলোটা হঠাৎ করে জ্বলে উঠেছে। এবার জ্বলে উঠেছে, জ্বলে ওঠাতে এবার ও হালকা, এবার ওই করিডোরের মধ্যে একটু হালকা মানে আলো আবছা এরকম, মানে ওই কোন একটা ওই কারোর ঘর থেকে ওপরের ওই ভেন্টিলেটর থেকে হালকা আলো এসে পড়েছে একটা জায়গাতে। ও তখন স্পষ্ট দেখছে যে ওই যে দেওয়ালটার কাছে করিডোরের ওই একদম শেষ প্রান্তে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, একটা মহিলা মতন দাঁড়িয়ে রয়েছে। এবার তখন গেটটা খোলার চেষ্টা করছে আর গেটটা খুলছে না। এবার ও তো অলরেডি ওর সাথে যে থার্ড ফ্লোরে যে কানের কাছে ওর কেউ গুনগুন করে উঠেছে ওই ঘটনাটাতে তো ও অলরেডি ভয় পেয়ে গেছে। তার উপরে ওরকম দেখে তখনই ও ভয় চিৎকার করে উঠেছে। এবার ও যখন ভয় চিৎকার করে উঠেছে আর এই মেয়েটা তখন যখন ও দরজাটা খুলেছে, তখন আস্তে আস্তে ও দেখছে যে যে দাঁড়িয়ে ছিল সেই ছায়া মূর্তিটা আস্তে আস্তে মানে ভ্যানিশ হয়ে গেল, আর তাকে দেখা যাচ্ছে না ওখানে। আর গেটটাও তখন খুলে গেছে নিজে থেকে, যে গেটটাও এত টেনে টেনে খোলার চেষ্টা করছিল, খুলতে পারছিল না, হঠাৎ করে গেটটা খুলে গেছে। তো তখন এও আবার এর সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এও আবার ওকে বলল যে জানিস তো আমার সাথেও এরকম ঘরের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। ঠিক মানে আছে দুজন ছাড়। দুজনকে শেয়ার করছে পুরো ব্যাপারটা। দুজন, হ্যাঁ দুজন দুজনকে শেয়ার করছে। তো তখন এ বলছে ঠিক আছে দাঁড়া, আর বাকিরা মোটামুটি সবার নাইট শিফট ছিল, তো বলছে বাকিরা সবাই কালকে সকালে আসুক, সবাইকে জানাতে হবে ঘটনাটা। তো তখন এরা কি করেছে, সেই রাতে আর এরা একসাথেই একটা ঘরেই এরা একসাথে লাইট টাইট জ্বালিয়ে, গোটা ফ্ল্যাটের লাইট জ্বালিয়ে ওরা শুয়েছে। এবার পরদিনকে সকালবেলা আহ ওদের মধ্যে যারা ওই অফিস থেকে ফেরার কথা তাদের মধ্যে একজন এদের দুজনের মধ্যে একজনের ফোনে ফোন করেছে। ফোনে ফোন করে বলছে কি এই তাড়াতাড়ি বাইরে আয়, কি করেছিস তোরা দরজার সামনে। তখন এরা বলছে কি কি করেছি, বলছে তাড়াতাড়ি আয় এসে দেখ কি করে, এরম কেউ করে, নোংরা করেছিস। এবার এসেছে, এবার ওরা বাইরে গিয়ে দেখছে যে ওই লিফটের ওইখান থেকে আর লিফটের ওইখান থেকে করিডোর বেয়ে পুরো ওদের ঘর অবধি দেখছে কি লাল লাল একটা পায়ের ছাপ, মানে কেউ একটা আলতা পরে এরকম একটা লাল লাল পায়ের ছাপ। হ্যাঁ, তো দেখছে কি ওই লাল লাল পায়ের ছাপ। আর ওদের দরজার সামনে ওরা না রাতের ডাস্টবিনের যে ওই ময়লা ডাস্টবিনের মধ্যে যে এঁঠো কাটা মাছ মাংসের প্যাকেট যেগুলো রাখা থাকে, তো ওরা রাত্রিরে কি করতো ওই ডাস্টবিনটা বাইরে রেখে দিত, আর ওই সকালবেলায় ওই বিল্ডিং এর যে নোংরা ফেলতো সে এসে ওইগুলো কালেক্ট করে ফেলে দিত। এবার দেখছে কি পুরো ওই পায়ের ছাপটা গিয়ে ওই ডাস্টবিনটার কাছে গেছে, মানে কিছুটা ওই ডাস্টবিনটা তো একদম পুরো ওদের ঘরের ওদের দরজার পাশেই রাখা, তো দেখছে ওই দরজা অব্দি মোটামুটি এসছে পায়ের ছাপটা। আর ওই ডাস্টবিন থেকে পুরো ওই মাছ মাংসের যে প্যাকেট গুলো দেখছে কি পুরো সব ছড়ানো। আর মানে ওরা তো জানে ওরা হাড় হাড় গোড় বা ওই কাটা এই ধরনের যেসব ফেলেছে, দেখছে কি ওইসব কিছু নেই। আর ওই মাংসের কাঁচা মাংসের প্যাকেটের যে রক্ত টক্ত গুলো, হ্যাঁ দেখছে কি মানে পুরো মনে হচ্ছে কি মানে ওই রক্ত ঠক্ত গুলো বোধহয় কেউ একটা চেটে চেটে প্লাস্টিকটা খেয়েছে, মানে ওরা যখন ফেলেছে তখন তো ধরো কাঁচা মাংস একটু হয়তো প্লাস্টিকে যে রক্ত এগুলো লেগে থাকে না, তো ওরা দেখছে কি পুরো প্লাস্টিকটা না একদম পুরো পরিষ্কার, মানে কেউ ওই রক্তটা চেটে চেটে বোধহয় মানে খেয়ে নিয়েছে এরকম একটা কিছু, দেখে পুরো ওই রকম লাগছে। খুবই তো উইয়ার্ড এটা। হ্যাঁ,
এবার এরা তখন দেখে অবাক। এবার এরা ওই মাছ মাংসের প্যাকেটটা ওরা ভাবেইনি, ওরা বলছে যে মাছ মাংসের প্যাকেটটা হতে পারে যে বিড়াল বা কিছু একটা এসে ডাস্টবিন থেকে বার করে ওরকম চেটে চেটে হয়তো রেখেছে। কিন্তু এর আগে কিন্তু কোনোদিনও বিড়ালের উৎপাত বা ওরা কিন্তু বিল্ডিং এ কোনো বিড়াল সেরকম দেখেনি, বা এরকম পরিস্থিতিও নেই যে আশেপাশে পাঁচিল টপকে বিড়াল ঢুকবে বা এরকম। পুরো সব দিক থেকেই বন্ধ, মানে কোনো করিডোর বা এ ধরনেরও কিছু ছিল না। এরা বলছে যে তো কি রে, এরকম তোরা কি কেউ রাতে কেউ পায়ে আলতা ঠালতা পরেছিলি বা কোনো রং লাগিয়েছিলি পায়ের মধ্যে, এরকম একটা পায়ের ছাপ করেছিস পুরো ঘরের মধ্যে? হ্যাঁ, আবার কি দু একটা পায়ের ছাপ না, মানে ওদের ঘরের ভেতরেও, ভেতরের টাইলসও, চৌকাঠ পেরিয়ে ভেতরের টাইলসও একটা দুটো পায়ের ছাপ। তখন বলছে কি কি রে, কি করেছিস তোরা? তো তখন বলছে, এরা বলছে না আমরা করিনি, আমরা কেন আলতা পরতে হবে, আমাদের কাউকে দেখেছিস আলতা পরতে? তখন বলছে না তোরা করবি না তো তাহলে কে করবে, বল কে আসবে, এই তো ঘরের মধ্যে এরকম একটা দুটো পায়ের ছাপ রয়েছে আর আমাদের দরজার সামনেই এসেছে, তোরা করেছিস? তখন এরা বলছে না রে আমরা করিনি, তোরা ভেতরে আয়, তোদের সাথে কথা আছে। বলে ওদেরকে ভেতরে ডেকেছে, ডেকে তখন ওরা বলেছে। তো বলার পর তখন ওরা ব্যাপারটাকে মজা করে উড়িয়ে দিচ্ছে, ওরা ভাবছে এরা কোন প্র্যাঙ্ক করছে ওদের সাথে। বলছে যে হ্যাঁ তোরা আমাদেরকে ভয় দেখাবি বলে দুজন মিলে রাত্রিবেলা কাজ পাসনি, এইসব করেছিস না, সকালবেলা আমরা শীত থেকে সারা রাত জেগে সকালবেলা ফিরেছি, এখন এই সমস্ত মজা করছিস। হ্যাঁ, কে আসবে, তোরাই করেছিস, এছাড়া আর কে করবে? বলে ওদের দুজনের কথায় না এরা কোনো পাত্তা দেয়নি। তো এরা তখন বলছে ঠিক আছে আর কি করা যাবে, ছাড় তাহলে। আম, আহ, এবার তার মধ্যে যেই মেয়েটা ওই যে গুনগুন করেছিল, ও তখন বলছে যে ঠিক আছে দাঁড়া, তোরা প্রমাণ চাস তো দেখবি, চল আজকে এবার সেই দিনকে সানডে ছিল, এবার সানডে মোটামুটি বেশিরভাগই সবাই থাকে। তো বলছে কি যে ঠিক আছে দাঁড়া, আজকেই তোদেরকে সন্ধেবেলা আহ আমি প্রমাণ দেব যে এই বাড়িতে কেউ একটা আছে। তখন বলছে, এরা বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, চল সন্ধেবেলা তাহলে বসা যাক। এবার সন্ধেবেলা হয়েছে মোটামুটি ওই আহ ওই 9টা 9:30 এরকম বেজেছে। তো তখন ওরা বলছে যে সবাই মিলে আয় একটা ঘরে আয়। তখন ওরা মোটামুটি ওখানে 5 জন 4-5 জন মোটামুটি ছিল। তো ওরা সবাই ঘরের মধ্যে এসেছে, এসে বসেছে বিছানায়। এবার যেই মেয়েটার সাথে প্রথমে ও গুনগুন করেছিল, তো সেই মেয়েটাই বলছে যে দেখবি আমি একটা গান করব, সেই একই গান বাইরে থেকে ভেসে আসবে। তখন এরা বলছে কি হ্যাঁ তাই কর দেখি কে করে এরকম। তখন এ এ বলছে ঠিক আছে দাঁড়া, বলে ও প্রথমে একবার একটা সুর করেছে, হুম 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 করে একটা সুর করেছে। তারপরে এবার সুর করার পর প্রায় মানে বেশ অনেকক্ষণ 1-1.5 মিনিট ধরেও চুপ করে রয়েছে, দেখছে আর কোনো সুর ভেসে আসছে না বাইরে থেকে। তখন এ এ বলছে, তখন এর বন্ধুরা একটু ইয়ার্কি মারছে, বলছে হ্যাঁ কি রে কেউ তো গান করছে না, এরকম করে ওকে একটু ওরা মজা করছে, ইয়ার্কি করছে ওর সাথে, কিল্লি করেছে পুরো। খিল্লি করেছে। তখন ও বলছে কি ঠিক আছে দাঁড়া আরেকবার করি। এবার ও আরেকবার আরেকটা সুর করেছে, অন্য আরেকটা করে আরেকটা সুর করেছে। আবার দেখছে 1 মিনিট হলো 2 মিনিট হলো কিছুই ভেসে আসে না। তখন এরা তো ওকে নিয়ে পুরো খিল্লি করছে, ওর পুরো ইয়ার্কি মারছে ওকে নিয়ে। এবার তখন যেই মেয়েটা লিফটে যার সাথে ওরম হয়েছে, ও বলছে কি যে হ্যাঁ এ তার মানে কিছুই হয়নি, ও আমার সাথে যে ঘটনাটা ঘটেছে ওইটা শুনে ও অ্যাটেনশন পাওয়ার জন্য একটা গল্প ভেবে দিয়েছে। ও আবার একটু ওকে খিল্লি করে দিয়েছে। হ্যাঁ, এবার ওরা ওরম খিল্লি টিল্লি করে বেশ মোটামুটি 5-10 মিনিট ওরা হাসাহাসি করে ওরা তারপর যে যার নিজের কাজ শুরু করেছে। হঠাৎ করে ওই যে প্রথম শ্যুটটা যে ও করেছিল, সেই শ্যুটটা সে এক মহিলা কণ্ঠে ওদের লিভিং স্পেস থেকে ভেসে এসছে। কি বলছো? হ্যাঁ, মানে এইসব হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ এইসব পর বেশ প্রায় 10 মিনিট তখন ওরা আবার নিজেদের কাজে ফোন ঘাটা ল্যাপটপ ঘাটা সবাই নিজেদের কাজ শুরু করেছে। ঠিক হঠাৎ করে আউট অফ নোওয়্যার ওই আওয়াজটা ভেসে এসেছে। ওকে। এবার যেই ভেসে এসেছে স্পষ্ট, ওরা যেখানে ওরা 4-5 জন ছিল সবাই শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ওরা তখন কি করেছে, তাড়াতাড়ি করে বেরিয়েছে। এবার বেরিয়ে এবার বাকি যে মেয়েগুলো ওরা ভেবেছে কি যে এরা ভয় দেখানোর জন্য কোনো ব্লুটুথ ডিভাইস বা কোনো হয়তো ছোট স্পিকার কোথাও একটা না লুকিয়ে রেখেছে, ওরা এটা ভেবেছে।
এবার ওরা গেছে গিয়ে না, ওরা এরকম খুঁজেছে, পুরো সবকিছু খুঁজেছে, সোফা, তারপর আশেপাশের ঘর। এবার যাই হোক, ব্লুটুথ ডিভাইস হোক, যাই ডিভাইস হোক, সেটা তো একটা রেঞ্জের মধ্যেই তো চলবে না, তার থেকে বেশি রেঞ্জে তো চলবে না। তো ও আর স্পষ্ট ওরা শুনতে পেয়েছে যে একদম ওদের দরজার পাশ থেকে আওয়াজটা ভেসেছে অন্ধকার মধ্যে। তো ওরা দেখছে দেখছে যে কিছুই নেই, তখন ওদের একটু বিশ্বাস হয়েছে যে না, কিছু একটা প্রবলেম আছে। তো ওরা তখন ঠিক করেছে যে পরদিনকে যাবে, গিয়ে ওর নিচের যে সিকিউরিটি কাম কেয়ারটেকার ছিল তাকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, এই ঘটনার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তো তখন ওরা পরদিনকে গেছে, পরদিনকে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছে যে এরকম আমরা 5th ফ্লোর থেকে আসছি, তো এরকম এই ঘরটাতে আমরা থাকি, এই ঘরটাতে কি কোনো অসুবিধা আছে, কারণ আমাদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে, আমরা ভয় পাচ্ছি। তখন সিকিউরিটিটা মানে ও হম্বি তম্বি করছে, বলছে কি না কিছু নেই, আপনারা কি বলছেন উল্টো পাল্টা, এইসব আমাকে বলবেন না, যা কথা হবে মালিকের সাথে কথা বলে নিন, এরকম করে বলছে মালিকের সাথে কথা বলুন। তো ওরা বলছে ঠিক আছে, মালিকের সাথেই কথা বলবো। এবার ওরা ফোন করেছে মালিককে, এবার মালিকও রেগে গেছে। মালিক বলছে কি হ্যাঁ, এই জন্য আমি শুধু মেয়েদের বা শুধু ছেলেদের ঘর দিই না, ফ্যামিলি ছাড়া এরা সব জায়গায় ঝামেলা করে। হ্যাঁ, তো তো এরকম এসে তোমরা আমার ফ্ল্যাটের বদনাম করার চেষ্টা করছো এরকম। এবার বলছে কি যদি থাকতে হয় থাকো, নয়তো ছেড়ে চলে যাও, 1 টাকাও ফেরত দেবো না, এরকম করে ওরকম বলেছে। এবার মোটামুটি ওরা দেখো 2 মাসের ডিপোজিট, প্রায় 80-90 হাজার টাকা ওরা ডিপোজিট করেছে। এরকম ফট করে তো অতগুলো টাকা ওরকম ছেড়ে দিয়ে চলে যাওয়া যায় না, 2 মাসের ডিপোজিট প্লাস ওই মান্থের যে ভাড়া এরকম দেওয়া। তো ওরা তখন বলছে যে তুমি চলে যাও, 1 টাকাও ফেরত দেবো না, অ্যাডভান্সের টাকা টাকা কিচ্ছু ফেরত দেবো না। তখন ওরা বলছে যে ঠিক আছে ছাড়ুন, হয়তো আমাদেরই কোনো ভুল, এরম বলে ওরা আর কিছু আর কথা বাড়ায়নি। এবার তারপরে একদিন, তার এরকম তার পরদিনকে আহ দুপুর বেলার দিকে, ঠিক আছে, দুপুর বেলার দিকে ওদের মধ্যে একটা মেয়ে, ও ফোনে কথা বলতে বলতে ও ছাদে গেছে। এবার ওদের ওই ছাদে না একটা ওই পেন্ট হাউস, ছোট একটা পেন্ট হাউসের মতো, ওই চিলে কোঠা ঘর মতো একটা ছিল। এবার সেই ঘরটার না কোনো মানে একটা দরজা ছিল, কিন্তু দরজাটাও কোনো আটকানো থাকতো না, মানে দরজাটা সবসময় একটা মানে এই আধ খোলা এরকম ভাবে থাকতো। আর ওই পেন্ট হাউসটা এমনই স্ট্রাকচারটা যে তোমার বাইরে যতই রোদ্দুর হোক বা যাই হোক, ওই পেন্ট হাউসটার মধ্যে না পুরোপুরি আলোটা ঢুকতো না, মানে এমনই দিকে ওটা পুরো আলোটা ঢুকতো না। আর পেন্ট হাউসটা মানে প্রায় অন্ধকারই থাকতো, একটুখানি ধরো মানে দরজা থেকে একটু হালকা আলো ঢুকলো, ওই রকম একটা আলো আধারি। তো ও না ফোনে কথা বলতে বলতে ও এরম বাঁদিকে তাকিয়ে, ও না পেন্ট হাউসটার দিকে তাকিয়েছে। এবার তাকিয়ে ও না কিরম একটা ওর মানে একটা ওর গাটা কেমন একটা করে উঠেছে, ছমছম করে উঠেছে। তো ও না মুখটা ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়ে ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ফোনে কথা বলছে। এবার ও আহ ধরো মেয়েটার নাম আহ তমা, ঠিক আছে। এবার ও হঠাৎ করে শুনছে যে ওই পেন্ট হাউসের ভেতর থেকে কেউ একটা ফিস ফিসে গলায় ওর নামটা ডেকে উঠেছে, মানে থমা, থমা, এমনি করে, মানে বুঝতে পারলে একটা বুঝতে পারছি ফিসফিসে বুঝতে পারছি। একটা গলায় ওর পুরো কানের কাছে কেউ ওর নামটা ডেকে উঠেছে। তখন ও যে নামটা শুনেছে, ওইরকম আস্তে করে ঘাড়টার ঘুরিয়েছে, ঘুরিয়ে ওর মনে হচ্ছে কি যে ওই ও কিরকম না একটা ঘোরের মধ্যে চলে গেছে, ওর মনে হচ্ছে ওই চিলেকোঠার ঘরটার ভেতর থেকে কেউ না ওকে ডাকছে হাত ছানিয়ে দিয়ে। তো ও আস্তে আস্তে এগাচ্ছে এগাচ্ছে, এগিয়ে গিয়ে ওই চিলেকোঠার ঘরটার সামনে গেছে। এইবারে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। এবার 2 ঘন্টা হওয়ার পরে মেয়েটা যখন তখনও ছাদ থেকে নামছে না, তখন এবার ওই রুমে যে আরো বাকি যে মেয়েগুলো ছিল, এবার ওদের একটু সন্দেহ হয়েছে যে এ কি রে, এ কখন গেছে, 2 ঘন্টা ধরে ও ছাদ থেকে নামে না কেন, চল তো গিয়ে একটু দেখে আসি। তো এবার ওরা গেছে ছাদে। এবার গিয়ে দেখছে ওই তমা না ওই পেন্ট হাউসের দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাঁ করে ওখানটা এমনি দাঁড়িয়ে রয়েছে। এবার এরা গেছে গিয়ে না ওকে এরকম ধাক্কা দিয়েছে, এই কি করছিস এখানে দাঁড়িয়ে, যে ওকে বলেছে। ও না অজ্ঞান হয়ে পুরো পড়ে গেছে ওখানে, পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওর গায়ে তখন ধুম জ্বর, গা পুড়ে যাচ্ছে। তো তখন এর আরো বাকি যে আরো মেয়ে ছিল ওদেরকে ডেকেছে, ডেকে ধরাধরি করে একে ছাদ থেকে নিচে নামিয়েছে, নামিয়ে ওর চোখে মুখে জল দিয়েছে, জ্ঞান ফিরিয়েছে।
তো জ্ঞান ফেরানোর পর ওকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে। তখন এই যে এতক্ষণ যে ঘটনাটা, ওকে ওর নাম ধরে কেউ ফিস করে ডেকেছে, ও গেছে। এবার ও বলছে যে আমি যে চিলেকোঠার মানে ঘরটার সামনে গেছি আমার অত দূর মনে আছে, তারপরে যে আমার সাথে কি হয়েছে, হ্যাঁ আমি যে ওখানে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে যে আমি কি করেছি, ওর আর মানে ওইটার কোনো স্মৃতি নেই। ও যে ওখানে কেন দাঁড়িয়েছিল এভাবে হাঁ করে, ওর কোনো স্মৃতি নেই আর। এবার বলছে তারপরে আমার এটুকুই মনে আছে যে আমাকে কেউ একটা ধাক্কা দিল, মানে ওর বন্ধুরা যে ধাক্কা দিয়েছে ওটাই ওর মনে আছে। তো তখন তো একটুখানি মানে ওরা একটু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ওরা ভাবছে যে কি হলো ব্যাপারটা, বুঝতে পারছি না এরকম। তো তখন আহ এবার এই এই মেয়েটা তারপর থেকে খুব জ্বর। এবার ওদের মধ্যে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা হচ্ছে না খুব একটু মানে কোনো কিছুকেই খুব একটা সিরিয়াসলি নেয় না, খুব বেশি সবসময় ছ্যাবলামো করে, এই ধরনের একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা কি করেছে, ওই মেয়েটা এরকম গেছে, গিয়ে ওদের তখন একটা জানলা ছিল, সে ওই জানলাটা হচ্ছে ওই পেন্ট হাউসটার একদম নিচের দিকে ওই জানলাটা। এবার ও না সেই জানলাটা থেকে এরকম মুখটা বাড়িয়ে ওই ছাদের ওই পেন্ট হাউসটার দিকে তাকিয়ে বলছে, হিন্দিতে বলছে, আমি বাংলাতে বলছি, যে এই কে আছিস রে ওখানে, কে আছিস, সাহস থাকলে নিচে এসে দেখা দিবি, ওপরে থেকে এইসব করবি না। এবারে এইটা কিন্তু খুব বড় একটা ভুল করেছে, প্রচন্ড বড় ভুল করেছে। হ্যাঁ, এবার ওকে তো সবাই বাকিরা বকাবকি করছে যে এই তুই এরকম কেন বললি। হ্যাঁ, বলছে কি চুপ কর তো, তোরা সবাই মিলে ভয় পাচ্ছিস, কোনো এরকম ব্যাপার নয়, দাঁড়া সবার কোথাও একটা ভুল হচ্ছে, দেখা যাবে। হ্যাঁ, কেউ কিছু যদি থাকে তাহলে দেখা যাবে। এইবারে এই কথাটার ফল ওরা সেদিন রাতেই পেয়েছে। ওরা তারপরে যেহেতু ওরা একটু একটু ভয় পেত, তো ওরা তখন কি সিদ্ধান্ত নেয় যে ওরা 7টা মেয়ে একই রুমে শোবে। হুম। তো এবার ওরা ওই একই রুমে, ওরা যেহেতু 7জন তো খাটে ধরবে না, ওরা মেঝেতে একটা বড় বিছানা করে ওরা শুতো। এবার ওরা দুটো এরকম কম্বল নিয়ে, ওরা কম্বলগুলো পুরো এরকম মুড়ি দিয়ে ওরা এরকম শুয়ে রয়েছে। এবার হঠাৎ করে এবার কেউ কেউ একটু ঘুমাচ্ছে, কেউ কেউ আবার কম্বলের তলায় ফোন ঘাঁটছে এরকম। মোটামুটি সবাই জেগে, কেউ সেরকম ভাবে কেউ ঘুমায়নি, সবাই ফোন ঘাঁটছে বা কিছু একটা করছে, মেসেজ টেসেজ করছে, সবাই মোটামুটি জেগে। হঠাৎ করে আর ঘরের লাইটটা বন্ধ, শুধু একটা নাইট ল্যাম্প জ্বলছে একটা কোণায়। কেউ না ওদের কম্বলটা, দুটো কম্বল একসাথে কেউ টেনে ওদের গা থেকে সরিয়ে নিয়েছে। এবার যেই সরিয়ে নিয়েছে ওরা তখন 7জন এরকম হকচকিয়ে গেছে। এবার হকচকিয়ে গিয়ে ওরা এরকম দেখছে, স্পষ্ট দেখছে যে ওই যে নাইট ল্যাম্পটা রয়েছে, ওই নাইট ল্যাম্পের পাশে একটা মহিলা এন্টিটি দাঁড়িয়ে রয়েছে। পুরো একটা মানে ছায়া, একদম পুরো ছায়া, আলো আধারিতে পুরো ওই নাইট ল্যাম্পের আলোটা যে পড়েছে, পুরো দেখছে একটা চুল খোলা একটা মহিলা এন্টিটি ওইখানটা দাঁড়িয়ে রয়েছে, একটা ছায়া পুরো। কি বলছো? হ্যাঁ। এবার এইটা দেখে ওরা তো মানে তখন পড়ি কি মরি, মানে ওরা ঘর দরজা খুলে ওরা মানে বেরিয়ে, ওরা মানে কিভাবে ওরা বেরাবে। এবার ওরা ভাবছে কি ওরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবে, গিয়ে দরজার লক খোলার চেষ্টা করছে, লক খুলছে না দরজার। মানে ওই চাবি দিয়ে খোলার চেষ্টা করছে, কিছুভাবে কোনোভাবে ওরা যেন লকটা খুলতেই পারছে না, মানে ওদের চাবি গুলিয়ে যাচ্ছে বা কেমন ওদের হাত কাঁপছে। হ্যাঁ, তারপরে ওরা বলছে দাঁড়া, যে থাকবে সে যদি ঘরে থাকে সে বাইরেও যেতে পারে, এই সময় বাইরে যাওয়াটা সেফ হবে না, ঘরেই থাকি। এবার ওরা তখন এবার আস্তে আস্তে দেখছে যে তারপরে আবার একজন একটু সাহস করে দেখছে যে না আর কেউ নেই ঘরের মধ্যে। তো তারপর ওরা ঠিক করলো যে ওরা আর সেই রাত্রির থেকে আর সেই ঘরে শোবে না। এবার ওরা তখন অন্য পাশের ঘরে শোয়া শুরু করলো। এবার এবার দেখো সব সময় তো সবাই তো 7জনই তো একসাথে থাকতো না, কখনো 4জন রয়েছে, কখনো 2জন রয়েছে, এইরকম। হ্যাঁ, এবার ওরা সিদ্ধান্ত নিল যে একা তো কেউ থাকবে না, মোটামুটি 3-4 জনের
থাকলেই ওরা ওই ফ্ল্যাটে থাকবে। যদি ধরো এরকম কোনো পরিস্থিতি হতো যে একা থাকবে, তো সেই একজন কি করতো, মানে ওরা এমন ভয় পেয়ে গেল। এছাড়াও ওদের ফ্ল্যাটের মধ্যে কি হতো, হঠাৎ করে ওই যে এন্ট্রিটা দেখা দিল, তারপর থেকে ওরা ফ্ল্যাটের মধ্যে রাত্রিবেলা ওরা যখন দরজা বন্ধ করে শুতো, ওরা স্পষ্ট বুঝতে পারতো যে ওদের না দরজার বাইরে কেউ একটা হাঁটছে, ওরা স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেত। হুম। তো এই রকম করে তো সবাই খুব ভয় পেত। এবার একা তো কেউ থাকতে রাজি হতো না, মানে একা যদি থাকার পরিস্থিতি হতো ওরা কি করতো, নিচে বসে থাকতো, মানে যে একা থাকবে সেই রকম নিচে বসে থাকতো, যতক্ষণ না আরেকজন বা আরো দুজন আসবে ততক্ষণ সে উঠতো না উপরে। এইরকম ওদের পরিস্থিতি হলো। তো আওয়াজ পাচ্ছে কখনো একটা, না মানে ওই কেউ একটা ফুপিয়ে ফুপিয়ে একটা কাঁদলে, মানে যখনই দরজা বন্ধ ওই লিভিং স্পেসটা থেকে ওরকম কখনো কখনো ফুপিয়ে ফুপিয়ে একটা কান্নার আওয়াজ পেত ওখান থেকে। হ্যাঁ। তো এরকম আরো কয়েকদিন চলার পর এরা আবার ওনারটাকে ফোন করেছে। ফোন করে বলছে কি, দেখুন সত্যি কথা বলুন কি আছে। এবার ওনারটা আবার চোটপাট করছে, বলছেন কিচ্ছু নেই, আমার বাড়ি একদম ভালো বাড়ি, হ্যাঁ আজ পর্যন্ত কেউ কমপ্লেন করেনি, হ্যাঁ কই আমরাও তো ওই বাড়িতে অনেকদিন থেকেছিলাম, আমাদের সাথে তো কিছু হয়নি, তোমরা এরকম ফালতু কথা বলছে এই সেই। হ্যাঁ তখন এবার ওনারটা বলছে কি, আমার নিজেরই এখন পরিবারে এই সমস্যা চলছে আর তোমরা তার উপর আমার মাথা খারাপ করে দিচ্ছ। হ্যাঁ। তো তখন এরা জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে, বলছে কি আমার ছেলে জানো কত শরীর খারাপ। এবার ওনারের ছেলের নাকি কি হয়েছে, হঠাৎ করে ওনারের ছেলের গায়ে এরকম দগদগে ফোস্কা পড়তে শুরু হয়েছে, মানে কোনো কারণ নেই। ওনার সমস্ত ডাক্তার, যত ডাক্তার মানে ভালো ভালো ডাক্তার, হায়দ্রাবাদের টপ টপ ডাক্তারের সাথে কনসাল্ট করেছে, স্কিন ক্যান্সারের টেস্ট হয়েছে, কিচ্ছু না, সবকিছু নর্মাল, কিন্তু কেউ বুঝতে পারছে না যে ওর হাতে পায়ে এরকম দগদগে মানে ঘা হচ্ছে, ফোস্কা পড়ছে, সেগুলো ফেটে ঘা হয়ে ওই জায়গাটা পচে যাচ্ছে আস্তে আস্তে, আর মানে দুর্গন্ধ বেরোচ্ছে সে পচন থেকে, এইরকম হচ্ছে। তো তখন এরা যখন শুনছে তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে। এবার ওদের একটু খারাপ লেগেছে যে ওনাদের এরকম পরিস্থিতি, এই সময়ে এই ওনারকে আর কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। তো এবার ওরা ওই পরিস্থিতির মধ্যে ওরা রয়েছে, এবার ওরা ওখান থেকে বেরাতে পারছে না, কারণ প্রায় ওদের লাখখানেক টাকা ওখানে ইনভেস্ট করা, এবার সব অনেকগুলো টাকা না, তো সেইগুলো তো ওইভাবে তো ছেড়ে ওরা আসতেও পারছে না। এবার আহ আরেকদিন ওরকম সেদিনকে একদিন রবিবার দুপুরবেলা, তো সেদিনকে ওরা সবাই আবার রয়েছে, তখন ওদের মধ্যে থেকে আরেকটা মেয়ে দেখছে ও আবার নেই, প্রায় ওরকম প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেছে ও ঘরে নেই। তখন এবার আগের দিনের মেয়েটার সাথে যে হয়েছিল ওই ঘটনাটা, তো সেই ওই ঘটনা ওদের তো ওটা তখন মনে পড়েছে যে কি হলো, ওরও কি ওই ধরনের কিছু একটা হলো নাকি। তো এরা কি করেছে, এরা সবাই মিলে মানে 2-3 জন মিলে ওরা গেছে ওপরে যে দেখতে যে ওই মেয়েটার কিছু হলো নাকি। তো এবার ওরা ওই 2-3 জন মিলে ওরকম উঠছে, ওরা উঠে উঠে এবার উঠতে উঠতে দেখছে একটা মানে ফুপিয়ে ফুপিয়ে একটা, কেউ একটা ফুপিয়ে কাঁদলে যেরকম একটা আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ আসছে ওই চিলেকোঠার ঘরটার থেকে। এবার ওরা আস্তে আস্তে ঘরটার দিকে এগাচ্ছে। এবার এগাতে এগাতে দেখছে ওই ঘরটার মধ্যে ওই আলো আঁধারির মধ্যে একটা হালকা যে আলো আলো পড়েছে, ওর মধ্যে দেখছে ওই যেই মেয়েটা 2-2.5 ঘন্টা ধরে ছিল না ঘরে, দেখছে ওই মেয়েটাই। হ্যাঁ ওই মেয়েটা না সেদিনকে ওই হাফ নাইটি মতো পড়েছিল, তো দেখছে ওই সেম ওই রকম একটা হাফ নাইটি মতো পরে ওই মেয়েটাই ওখানে বসে এরকম হাঁটু গেড়ে মাথা ঢুকিয়ে কাঁদছে। ঠিক আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবার ওরা আস্তে আস্তে এগাচ্ছে আর ওকে জিজ্ঞাসা করছে যে এই কি হয়েছে, তুই এইখানে ঢুকে কি করছিস, আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, এরকম বলতে বলতে ওরা এগাচ্ছে। এবার এগাতে এগাতে ওরা মানে চিলেকোঠার ঘরটার সামনে গিয়ে মানে ঘরটা ঢুকতেই যাবে, তখন পিছন থেকে কে যেন ওদেরকে বলছে এই তোরা ওখানে কি করছিস। এবার ওরা যে পিছন ঘুরেছে তখন দেখছে যেই মেয়েটাকে ওরা খুঁজছিল সেই মেয়েটা ওদের পেছন থেকে ওদের ডাকলো, সেই মেয়েটা পেছনে দাঁড়িয়ে। তাহলে কাঁদছিলটা কে? সেটাই। এবার ওরা তখন যেই
ওরা না ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যে ও তো এই চিলেকোঠার ঘরে তোকে দেখলাম, মানে ওরা তিনজনেই দেখেছে যে চিলেকোঠার ঘরে বসে ও কাঁদছে, তাহলে ও পেছনে এলো কি করে? এবার ওরা ওকে বলছে কি, এই তুই এখানে, তুই তো এক্ষুনি এখানে ছিল। ও বলছে আমি কেন ওখানে যাবো, আমি তো ছিলাম না, আমি ছাদের অপোজিট সাইডে আমি দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছিল, আমি ওর সাথেই কথা বলছিলাম, আমি তো এখানে আসিনি। হ্যাঁ, আমার ওই জন্য ওর সাথেই কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তখন এরা না, মানে এরা তিনজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করছে যে আমরা তিনজনেই কি ভুল দেখলাম? স্পষ্ট দেখলাম ও এরকম হাঁটুতে মাথা গুজে কাঁদছে। হ্যাঁ, আর এখন নেই। এবার ওর তখন ওকে বলছে কি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, নিচে চল, নিচে গিয়ে সব বলবো, এখন এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি করে নিচে চল। বলে ওরা তাড়াতাড়ি করে নিচে চলে গেছে। নিচে গিয়ে ওরা যখন বলেছে তখন তো মানে সবাই প্রচন্ড ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এবার ভয় পেয়ে ওরা তখন আবার সিকিউরিটি বলছে চল আজকে সিকিউরিটিকেই ধরবো, ওকে ও দিয়ে ওর পেট থেকে কথা আজকে বার করিয়েই ছাড়বো। আবার গেছে, এবার গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছে যে তুমি সত্যি করে বলো। হ্যাঁ, আমি ওনারকে জিজ্ঞেস করছি, ওনার মুখ খুলছে না। হ্যাঁ, তুমি বলো যে কি ব্যাপার। এবার সিকিউরিটি তখন না, যেহেতু একটু সবাই চেপে ধরেছে, বলছে কি না আমি কিছু বলতে পারবো না, আমার চাকরির ব্যাপার, ওনারের সাথেই কথা বললাম, আমি কিছু জানি না। এবার প্রথমে যেমন ও একদম ডিনাই করছিল, তখন এবার বলছে কি না আমার চাকরির ব্যাপার, মানে বোঝা যাচ্ছে ওর কথা শুনে যে ও কিছু জানে, ও নিজের চাকরির খাতিরে বলবে না। বলছে না আমি কিছু বলতে পারবো না, ওনারদের সাথে কথা বলুন, এমনি করে আবার ওদেরকে কাটিয়ে দিয়েছে। এবার তো তখন ওরা বলছে ঠিক না, এইভাবে তো চলে না, কিছু একটা আমাদের একটা কোনো লিগ্যাল স্টেপ হলেও একটা কিছু তো স্টেপ নিতেই হবে, যে কি কি ব্যাপার আছে, দরকার পড়লে যদি থানা থেকে কমপ্লেন করতে হয় যে এরা অ্যাডভান্স নিয়ে দিচ্ছে না বা কিছু, হ্যাঁ কিছু তো একটা করতে হবে। এবার এ এবার ঠিক আছে, সেই দিনটা তো আবার গেল, কেটে গেল। এবার তার পরের দিনকে, সোমবার দিনকে, ওই যেই মেয়েটার প্রথমে যেই মেয়েটা সে অজ্ঞান হয়ে গেছিল, যা ওই জ্বর এসেছিল, তো ওর তো জ্বর, ওর ধুম জ্বর, ওর নামছে না, ডাক্তার বদ্যি সব দেখিয়েছে, হ্যাঁ একটু কমছে, হ্যাঁ কিন্তু শরীরে খুব উইকনেস, কমছে আবার জ্বর আসছে, মানে ওর প্রচন্ড ওর শরীরটা খারাপ। তো ও কি করে, সবাই অফিসে গেছে, ও অফিসে যায়নি। এবার ও তখন ঘরেই ছিল, এবার ও এটা একা কোন শুয়ে। সালের কথা বলছো? এটা 2020। এই সময় কি অফিস অফিস খোলা ছিল? হ্যাঁ, আমি তো প্রথম দিকের কথা বলছি, মানে এটা ওই মানে জানুয়ারি মার্চের আগে, ফেব্রুয়ারি। রাইট? হ্যাঁ হ্যাঁ, মার্চের আগে, ওই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদের কথা বলছি, ফেব্রুয়ারি ধরে নয় এই ঘটনাগুলো। ওকে হুম। ওকে। তো এবার ও ওরকম শুয়ে রয়েছে, শুয়ে ও আহ, ও কি করেছে তখন, যেহেতু ওরা খুব ভয় পেত, ও দরজাটা, ও বেডরুমের দরজাটা একদম ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে ও আরেকটা কম্বল এরকম চাপা দিয়ে, ও ওই কম্বল, মানে একটা কম্বল পায়ের নিচে আর একটা কম্বল মাথার নিচে, মানে ওই একটাই কম্বল সরি খুলে একটা সাইড পায়ের নিচে আর একটা সাইড মাথার তলায় দিয়ে, সে ওই লক করে একদম পুরো মুড়িয়ে শুয়ে থাকে না মানুষ, তো ও ওইভাবে শুয়ে রয়েছে। শুয়ে শুয়ে ও ফোন স্ক্রল করছে, ফোন ঘাঁটছে। এবার ও হঠাৎ করে ওই অবস্থায় শুনতে পারলো যে ওর না বেডরুমের দরজাটা কেউ একটা খুলে দিল, একটা দরজা খোলার আওয়াজ হলো। তারপরও দরজাটা খুলছে। এবার কম্বলটা না হালকা হালকা, তো কম্বলটা একটা তো বোঝা যায়, মানে তুমি দেখবে একদম কম্বল যদি তুমি পুরো মুড়ি দিয়ে থাকো আর আলো জ্বললে তুমি কিন্তু একটু হালকা হালকা বাইরেটা কিন্তু দেখতে পাবে, যদি তোমার কম্বলে কোনো ওয়ার বা এই ধরনের কোনো জিনিস না থাকে। হ্যাঁ, একটু হালকা সি থ্রু মতো থাকে। হুম। এবার ও দেখছে, ও ওর না ওই দরজাটা খুলে কেউ একটা যেন ঢুকলো, ঢুকে সে খাটে উঠলো। খাটে উঠে, আমরা খাটে উঠে অনেক সময় হাঁটু গেড়ে, ওই খাটের মধ্যে হাঁটু গেড়ে ক্রল করতে করতে এগিয়ে গেলে, ঠিক হামাগুড়ি দিতে দিতে এগালে একটা, ঠিক যেমন খাটে একটা আওয়াজ হয় না, হুম হুম বুঝতে পেরেছো? হুম। ও ও দেখছে ঠিক ওই ধরনের একটা কেউ ওই হামাগুড়ি দিয়ে দিয়ে খাটের উপর এসে পুরো ওর মুখের কাছে মুখটা নিয়ে এরকম ঝুঁকে, পুরো ওর কম্বলটার দিকে এরকম ঝুঁকে রয়েছে। ঠিক আছে, ঝুঁকে, মানে যে রয়েছে তার পুরো গরম যে নিঃশ্বাসটা ও ফিল করতে পারছে। আর তার যে একটা মুখে, তার মুখ থেকে না একটা খুব বাজে, মানে একটা রক্ত পচা 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 একটা গন্ধ হয় না, ওই গন্ধটা পুরো ওর নাকে আসে, মানে কম্বল ভেদ করে, এতটাই তীব্র গন্ধটা।
আর নিঃশ্বাসটা এতটাই মানে তার তীব্রতা, হুম, মনে হচ্ছে কেউ জোরে জোরে ওর মুখের ওপর একটা নিঃশ্বাস ফেলছে। বুঝতে পারছো? তারপর? এইবার ওইটা যখন ওর সাথে হচ্ছে, ও না ভয় আর কোনো সাড়া দিচ্ছে না। ও ভাবছে আমি যদি এখন কোনো আওয়াজ করে ফেলি আর এই এন্টিটিটা বা যেটাই আছে সেটা যদি আমাকে অ্যাটাক করে, হুম, ও না ওইভাবে ওখানে না ওর গা হাত পা কাঁপছে কম্বলের তলায়। হ্যাঁ, এবার ওই রকম প্রায় ওই এন্টিটিটা ওর মুখের ওপর প্রায় 3-4 মিনিট ওইরকম ঝুঁকে, মানে 3-4 মিনিট ওই পরিস্থিতিতে ভাবো, অনেকটা সময় কিন্তু। হুম, ওই রকম। তারপরে দেখছে আস্তে আস্তে এন্ট্রিটা মনে হলো পুরো সরে গেল, সরে গিয়ে ঠিক দরজাটা, মানে দরজাটা থেকে বেরিয়ে গেল। আর দরজাটা এরকম টেনে মনে হলো পুরো দরজাটা ধাম করে এরকম সে একটা আওয়াজ হয় না, ওই রকম টেনে কেউ বেরিয়ে গেল দরজাটা বন্ধ করে। এবার ও মানে এত ভয় পেয়ে গেছে, ওর আবার ধুম জ্বর এসে গেছে। আর ও ভাবছে যে যাই হয়ে যাক, আমি এই কম্বলের তলায় আমি যদি আজকে নিঃশ্বাস আটকে মারাও যাই, তাও আমি এই কম্বল মুখ থেকে নামাবো না। আর যতক্ষণ না কেউ আসে ততক্ষণ আমি, মানে ততক্ষণ আমি এখান থেকে নড়বো না। ঠিক আছে? এবার ও ওইভাবেই রয়েছে ওখানে। তারপরে এবার একজন এসেছে। এবার সে ফিরে এবার অনেকক্ষণ ধরে আহ, বেল মারছে। এবার ও না ভয়ে দরজাও খুলতে পারছে না। ও ভাবছে যে যদি ওই এন্টিটিটাই ধরো ওদের কারো রূপ ধরে আসে বা এরকম ধরো সে বেল বাজাচ্ছে, ও ভয় না কিছুতেই ও বেরাচ্ছে না। এবার ও ফোন করেছে ওকে যে কি রে, আমি দরজা তখন থেকে দরজা আমি বেল বাজাচ্ছি, তুই দরজাটা খোল। এবার তখন ও কোনো মতে ওইভাবে উঠে, ও ভয়ের চোটে ও কোনো মতে গিয়ে ও দরজাটা খুলেছে। খুলে ও না পুরো দরজার সামনে ধপ করে বসে পড়েছে। বসে পড়ে এবার ওকে বলছে যে জানিস আমার সাথে আজকে এই এই ঘটেছে, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমি এই আমি ফ্লাইটের টিকিট কেটে নিয়েছি, আমি এই মুহূর্তে আমি আমি বাড়ি যাব বলে ও এসেছে। আর তখন ও একটু ওর সাথে ছিল, আরো বাকি এক দুজন যখন ফিরেছে, ও সেই রাতে মানে ওর ধরো ভোরবেলার ফ্লাইট, ও বাড়ি থেকে রাত্রির বেলাতেই ও সমস্ত লাগেজ নিয়ে ও বেরিয়ে গেছে। বলছে আমি এয়ারপোর্টে গিয়ে বসে থাকবো 7-8 ঘন্টা, তারপরে আমার ভোরবেলার ফ্লাইট, আমি ধরে বাড়ি চলে যাবো, আমি জানি না আমি আর হায়দ্রাবাদে কখনো ফিরতে পারবো কিনা। এইরকম বলে এবার ওই মেয়েটা বেরিয়ে চলে গেল ওখান থেকে, ওই জ্বর শরীর খারাপ নিয়ে। তো তখন এরা ভাবছে যে না এইভাবে তো আর থাকা যাবে না, হ্যাঁ আমাদের তো কিছু তো একটা করতে হবে। ঠিক আছে, এবার বলছে যে এইভাবে থাকলে তো এটা তো একটা প্রাণের একটা মানে রিস্ক হয়ে যাচ্ছে। আহ আমরা যাই হোক জানি না ওনারা অ্যাডভান্স ফেরত দেবে কি না দেবে। আহ আমরা বাড়ি দেখা শুরু করি, যেভাবেই হোক আমাদের সবাইকে এখান থেকে বেরাতে হবে। তো এবার ওনাকে আবার ফোন করেছে যে এরকম এরকম দেখুন আপনি বুঝুন, আমরা তো সবাই এখানে চাকরি বাকরি করি, আমরা সবাই বাচ্চা বাচ্চা মেয়ে, আমাদের উপরে একটু দয়া করে আমাদের আপনাকে, আপনি অন্তত 1 মাসের অ্যাডভান্স হলেও ফেরত দিন। তখন ওনারা বলছে কি না আমি এখন আমার ছেলেকে নিয়ে ভেলোরে এসেছি চিকিৎসা করাতে, আমি এখন কোনো টাকা পয়সাও দিতে পারবো না, কিছু দিতে পারবো না। ওনারের ছেলের নাকি ততদিনে মানে পা থেকে কোমর অব্দি অলরেডি পচে গেছে। বুঝতে আচ্ছা, পেরেছো? আচ্ছা। আর হায়দ্রাবাদে কেউ মানে কোনো বড় বড় ডাক্তার, বড় বড় হসপিটাল কেউ কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তাই জন্য তাকে ভেলোরে নিয়ে গেছে। তো এবার তখন ওরা তো খুব মানে চিন্তায় পড়ে গেছে কি করবে কি করবে। তো যাই হোক এবার ওরা আস্তে ধীরে ঘর খুঁজছে যে কি করা যাবে, দিলে দেবে না দিলে না দেবে, আগে তো বেরাই তারপর টাকার কথা ভাবা যাবে। এইবারে একদিনকে সেদিনকে রাত্রিবেলা কেউ ছিল না, ঘর পুরো ফাঁকা। যার একা থাকার কথা ছিল সে আর থাকেনি রাত্রিরে, সে কোন বন্ধুর বাড়ি গিয়ে থেকেছে। তো পরদিনকে এবার দুটো মেয়ে একসাথে এসেছে, এসে এরকম দরজাটা খুলেছে। খুলে দেখছে, বিশ্বাস করো না কৌস্তব, খুলে দেখছে ওই লাল লাল যে প্রথম যে ওরা পায়ের ছাপগুলো দেখেছিল না, ওরা দেখছে ওই লাল লাল তার যে পায়ের, পায়ের ছাপটা? হ্যাঁ লাল লাল যে পায়ের ছাপ, একদম প্রথমে যে বললাম যে একটা হ্যাঁ, লাল লাল আলতা পায়ের ছাপ। আলতা মাখা পায়ের ছাপ যেটার কথা বলছো হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে আলতা আলতা। আলতা মতো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দেখছে ওই পায়ের ছাপটা পুরো দেওয়াল বেয়ে উঠেছে, উঠে সিলিং বেয়ে উঠেছে। কি বলছো? হ্যাঁ, ওকে। দেওয়াল বেয়ে সিলিং বেয়ে উঠেছে। এবার ওইটা দেখে
ওরা তখন কি করেছে, ভয়ের চোটে ওরা আহ মানে দুজনে তাড়াতাড়ি ছুটে, মানে ওইভাবে দরজা টরজা খুলে রেখে ওরা তাড়াতাড়ি ছুটে ওরা নিচে গেছে। নিচে গিয়ে সিকিউরিটিকে বলছে কি, তুমি এক্ষুনি চলো আমাদের রুমে, গিয়ে দেখবে কি হয়েছে। তখন এবার সিকিউরিটি বলছে যে কি হয়েছে বললো, আমি রুমে যেতে পারবো না। বলছে না, তুমি এক্ষুনি যদি না আসো আমাদের সাথে, আমরা কিন্তু গোটা বিল্ডিং এর লোক ডেকে জড়ো করবো। তখন এবার সিকিউরিটিটাকে নিয়ে এসছে, এবার নিয়ে এসে সিকিউরিটি তখন এমনি দরজার বাইরে থেকে সিকিউরিটিকে বলছে ঘরে এসে দেখো। এবার সিকিউরিটি কিছুতেই ঘরে আসতে চাইছে না, সিকিউরিটি বলছে যে না আমি ঘরে যাব না, যা দেখার এখান থেকেই দেখাও। তখন বলছে কি না ঘরে তোমাকে আসতে হবে, তুমি কেন ঘরে আসবে না? তখন সিকিউরিটি কিচ্ছুতে ঘরে আসবে না, বলছে আমি ঘরে ঢুকবোই না। বলে সেই চৌকাঠের বাইরে থেকে এরকম মুকি মেরে দেখে বলছে কি, তখন সিকিউরিটিকে বলছে যে এইটা কি দেখো, আমরা সারা রাত আমরা কেউ বাড়িতে ছিলাম না, সকালে এসে এরকম দেখছি, এইবার কি বলবে তুমি? তখন এবার সিকিউরিটি না বলছে কি, না আমি কিছু জানি না, তোমরাই কিছু একটা করেছো। এবার ওরা না রেগে গেছে, ওরা রেগে গিয়ে বলছে তুমি কি পাগল? হ্যাঁ, আমরা কিছু করেছি? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব যে এরকম দেওয়াল বেয়ে উঠে সিলিং বেয়ে উঠেছে? তুমি কি বলতে চাইছো কথাটা? হুম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো তখন বলছে যে তুমি এই কথাটা কি বলছো? তখন সিকিউরিটি বলছে না না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। বলে সিকিউরিটি কিন্তু সেই ঘরে কিছুতেই ঢুকলো না। ও কি করলো, তাড়াতাড়ি করে পড়িমড়ি করে ও সেই লিফটের জন্য অপেক্ষা করেনি, ও তাড়াতাড়ি করে পড়িমড়ি করে ও সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তখন এরা ওই বাকিরা এসেছে যখন আস্তে আস্তে, তখন ওরা বাকিদেরকে বলছে যে ছাড়, বাদ দে, আর অ্যাডভান্স যা টাকা গেছে গেছে, আমাদের সবাইকে একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে, চল আমরা বেরিয়ে আমরা ঘর খোঁজা শুরু করি। হুম। এবার ওরা যে ঘর খোঁজা শুরু করলো, এবার শুরু করে না ওরা মানে ঘর পেয়েওছে, পেয়ে ওরা ধরো যেদিনকে অ্যাডভান্স দিতে যাবে ওদের সাথে না কিছু একটা অসুবিধা হচ্ছে, মানে খালি ওরা বাধা পাচ্ছে। মানে একদিন ধরো ঠিক করলো যে ওরা আজকে যাবে অ্যাডভান্সটা দিতে, একটা মেয়ে বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে ও পুরো পড়ে গেছে, পড়ে গিয়ে ওর পায়ের পুরো লিগামেন্টে চোট লেগে গেছে, মানে ওর পুরো লিগামেন্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ। এবার ওকে যখন জিজ্ঞাসা করেছে যে তুই কি করে পড়লি, হ্যাঁ, আর শুকনো বাথরুমে, মানে তখন বাথরুমে যে প্রচুর জল এরকম নয়, তখন ও বলছে স্পষ্ট নাকি ওকে কেউ একটা এরকম জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বুঝেছো? এবার ওই মেয়েটা যার লিগামেন্টে ওরম চোট লাগলো, এবার তাকে নিয়ে ওদের মোটামুটি সেই এবার তার পুরো 3 সপ্তাহ বেড রেস্ট। এবার সে আর কোথাও মুভ করতে পারবে না ওই পা নিয়ে। এবার এরা একটা জিনিস ভালো, এরা তখন মানে ঠিক করেছে যে আমরা যেখানেই যাব আমরা একসাথে যাব, আমরা একে অপরকে ছেড়ে যাব না। হুম। এবার তারপরে তো এবার ততদিনে মোটামুটি লকডাউনও পড়ে গেছে, এবার লকডাউনের জন্য ওরা তো বাড়ি থেকে বেরাতেও পারছে না। হ্যাঁ, এবার ওরা না পুরো বাড়িটার মধ্যে মোটামুটি ট্র্যাপড হয়ে গেছে। হ্যাঁ, কখনো যদি ওরা এটাও ভাবে যে ঠিক আছে চলো, আহ, যখন পরের দিকে একটু লকডাউনটা আলগা হলো যে ঠিক আছে চলো কোনো বন্ধুর বাড়ি গিয়ে আমরা থাকবো, কারো বাড়িতে গিয়ে থাকবো, কিছু না কিছু ওদের হচ্ছে। মানে এই ধরো ওদের মানে জিনিস চুরি হয়ে যাচ্ছে, ওদের পার্স খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তারপর দেখছে পার্স কোথায় পড়ে, বাথরুমে। হ্যাঁ, একদিনকে একজনের, হ্যাঁ, ওরকম ও ঠিক করেছে, ও খুব এরকম ওদের সাথে তো কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে যে ওই বাইরের মধ্যে কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ, পায়ের আওয়াজ, ওগুলো। এবার ওদের মধ্যে একজন ঠিক করেছে যে না যাই হোক আমি থাকবো না, আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে থাকবো, ওই রকম ঠিক করেছে। হঠাৎ করে ওর হাতের সোনার বালা, মানে ওর হাত থেকে ওর হাতের সোনার বালা খুঁজে পাচ্ছে না। হুম। এবার সেই সোনার বালা কোথায় পেয়েছে, কোমোডের মধ্যে। এবার কোমোডের মধ্যে কে গিয়ে সোনার বালা ফেলবে বলো? হুম। এইবারে হচ্ছে মেন ঘটনাটা। তো একদিনকে ওরা এরকম শুয়ে রয়েছে 6 জন। তো এবার রমাদি দেখছে ওর পাশে যে মেয়েটা শুয়েছিল, হঠাৎ করে ও দেখছে ওই মেয়েটা না এইরকম উঠে বসলো। ঠিক আছে, উঠে বসে দাঁড়ালো, মানে ও পুরো ঘুমিয়েই রয়েছে, ও কিন্তু মানে চোখ খুলেনি, ও পুরো এরকম ঘুমিয়ে এরকম উঠে বসলো। উঠে বসে ও গিয়ে এরকম ও বেডরুমের দরজাটা খুললো, খুলে ও বাইরে গেল। এবার দেখছে, এবার এই রমাদি ভাবছে কি যে
কি হলো, এর এত সাহস কি করে এসে গেল যে ও রাত 1:30টার সময়, এবার তখন তো ওরা ভয় চোটে একা কেউ বাথরুমেও যেত না, যে ও রাত 1:30টার সময় কাউকে না ডেকে ও একা একা চলে গেল, কোথায় যাচ্ছে দেখি তো। এবার রমাদি কি করেছে, রমাদি না ওকে এরকম ফলো করছে যে ও কোথায় যাচ্ছে একটু দেখি। এবার দেখছে রমাদি যে ওই মেয়েটা এরকম চোখ বন্ধ করে ও ঘুরছে, মানে ওই বাইরে যে ওই যে ওদের যে লিভিং স্পেসটা ওটা অনেক বড়, ওদের একটা বিশাল একটা হল মতো একটা। ও দেখছে মেয়েটা না গোল গোল করে একদম পুরো চোখ বন্ধ করে ঘুমের ঘরে পুরো এরকম করে গোল গোল করে লিভিং স্পেসটা ঘুরছে। এবার সব থেকে ক্রিপি জিনিসটা কি জানো কৌস্তব, কি? ও দেখছে ও তো ঘুরছে, মেয়েটার পেছন পেছন আরেকটা মহিলা এন্টিটি ঘুরছে ওর পেছন পেছন। দেখেছে এটা? ও দেখছে, হুম, ও মানে ও কি বলবো শুনে, মানে লিটারালি বলছি গুজবাম্পস দিল পুরো। ও দেখছে ও ওই মেয়েটার পেছন পেছন একটা ওরকম ঘুরছে। এবার ও কি করেছে, ওটা যে এন্ট্রিটাকে দেখে ওর পেছন পেছন যে ঘুরছে, ও না তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ছিটকে এসে ওই রকম, ও তখন গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, ও না পাশাপাশি তাড়াতাড়ি করে আশেপাশে যারা শুয়ে তাদেরকে এরকম করে ডাকছে যে এই ওট ওট, দেখ 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 কি হচ্ছে, দেখ তাড়াতাড়ি দেখ। এবার ওরা যখন উঠেছে, উঠে তখন, এবার ওরা যখন সবাই ঘুম ঘুম চোখে যখন উঠছে, উঠতে উঠতে তখন ওই যে ওই মেয়েটা যে স্লিপ ওয়াক করছিল সে আবার ততক্ষণে ঘরে ঢুকে এসেছে, ঠিক আছে। এবার ঘরে ঢুকে এসে এবার ও তখন বলছে কি যে এবার দেখছে ও ঘরে যে মেয়েটা ঢুকছে, এবার এরা যে উঠছে, উঠে যে কথাবার্তা বলছে, জানিস এরকম ওকে দেখলাম ও এরকম বাইরে ঘুরছে আর ওর পেছন পেছন কেউ একটা এরকম আরেকটা এন্টিটি ঘুরছে। এবার এই যে এত কথাবার্তা হচ্ছে ঘরের মধ্যে, যেই মেয়েটা অ্যাকচুয়ালি ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্লিপ ওয়াক করছিল সেই মেয়েটা কিন্তু কোনো সাড়া দিচ্ছে না, মানে সেই মেয়েটা তখন আহ মানে ও নিজের ঘুমের ঘরে, মানে এত যে কথা বলছে, একটা মানুষ কত গভীর ঘুমাতে পারে যে এত কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, মানে তাও ও উঠছে না। এবার ও দেখলো ও না এলো, এসে ও পুরো বিছানার মধ্যে শুয়ে পড়লো। এবার এরা না কেউ ওর কাছে যেতে ভয় পাচ্ছে, এরা ভাবছে কি ও কি পোজেসড, বা ওর সাথে কি কেউ এসেছে, বা কেউ কি ওর রূপ ধরে এসেছে। ওরা না ওর ওই কাণ্ডটা দেখে ওরা সবাই যে, আর বাকি যে 5জন ছিল সবাই না ওর মুখের দিকে এমনি করে তাকিয়ে বসে রয়েছে। এবার তখন ওরা বলছে কি এই আজকে রাতে আর কারোর ঘুমানোর দরকার নেই, দেখি ও সারা রাত কি করে। ওরা আবার ভয় পাচ্ছে কি যে ও পোজেসড, বুঝেছো। তো তখন এবার ওরা সারা রাত্রি ওর মুখের দিকে ওইভাবে সবাই জেগে বসে রয়েছে। এবার পরদিন 7টা 7:30টার সময় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে একদম ক্যাজুয়ালি বলছে কি কি হয়েছে, এবার দেখছে সবাই বসে রয়েছে, কেউ ঝিমাচ্ছে, হ্যাঁ কারো চোখের তলায় না ঘুমিয়ে কালি পড়ে গেছে, হ্যাঁ সবাই বসে রয়েছে। এবার বলছে কি কি রে তোরা সবে এরকম করে কেন জেগে আছিস, কি হয়েছে, সব ঠিক আছে তো। তখন ওকে জিজ্ঞেস করছে তোর কাল রাতে তুই কি করেছিস, তোর কিছু মনে নেই। তখন বলছে কি আমি কি করেছি, আমি তো কিছুই করিনি। তখন তখন এবার এরা না মুখ চাওয়াচাই করছে। এবার এরা রাতেই ঠিক করে রেখেছিল যে এর যদি সকালবেলা কিছু মনে না থাকে তাহলে একে আর কিছু বলবে না। তখন বলছে কেন কি হয়েছে, তখন ওরা বলছে না কিছু হয়নি, ছাড় বাদ দে, ওই রাতে একটু অসুবিধা হচ্ছিল, আওয়াজ টাওয়াজ পায়ের পাচ্ছিলাম, বাদ দে, বলে ওকে আর কিছু বলেনি সেদিনকে। এইবার সেই দিনকে রাত্রিবেলা এবার আরেকজন দেখছে যে এবার এই রমাদি, বুঝেছো, এবার এ পরদিনকে রমাদিকে বলছে। এবার সে দেখছে যে এই রমাদি এরকম করে উঠলো, উঠে ও এরকম করে স্লিপ ওয়াক এরম বেরালো, বেরিয়ে রমাদিকে দেখছে ও গিয়ে ওরকম হলের চারিদিকে ঘুরছে। এবার এ আর সাহস পায়নি যে উঁকি মেরে ও দেখবে, কারণ এ ভাবছে যদি আমি দেখি যে এর পিছনেও কোনো এন্টিটি ঘুরছে, হ্যাঁ তাহলে তো মানে তাহলে আমি তো এখানে আমার হার্ট ফেল হয়ে যাবো। ও আবার খুব ভীতু যেহেতু, এবার ও না কিচ্ছু আর বলেনি, ও চুপ করে এরকম কম্বল মুড়ি দিয়ে ওখানে পড়ে রয়েছে। এবার কিছুক্ষণ পরে দেখছে রমাদি এলো ওরকম ঘুমের ঘরে এসে শুয়ে পড়লো। হুম।
এবার তারপরের দিনকে এবার এই যে ভিতু মেয়েটা ওদের সবাইকে বলেছে যে দেখ এরকম আমার মনে হচ্ছে কি আমরা বোধহয় সবাই স্লিপ ওয়াক করছি, কারণ কালকে একজনকে রমা দেখেছে, আমি নিজে রমাকে কালকে দেখেছি। হুম। তো তখন এরা বলছে ঠিক আছে তাহলে আহ দেখা যাক আজ রাতে কে করে। এবার তখন এবার সেই দিনকে রাত্রিবেলা এবার সবাই এরকম মানে সবাই বলছে যে দেখবো আজ রাতে সবাই জেগে থেকে দেখবো কি হয়। এবার কোন একটা কারণে না সবাই মোটামুটি জেগে থাকবো ভেবে না সবারই ঘুম এসে গেছে। এবার সবার ঘুম এসে গেছে, ঘুম এসে তখন হঠাৎ করে একটা মেয়ের এরম ঘুম ভেঙেছে। এবার কিসের শব্দে, যে না দরজাটা খুললে যে শব্দটা হয় ওই শব্দে একটা মেয়ের ঘুম ভেঙে গেছে, ওর একটু পাতলা হয়তো ঘুমটা ছিল, ও ঘুমটা ভেঙে গেছে। এবার ও তাকিয়ে দেখছে যে ওই মেয়েটা না এরকম করে উঠলো, উঠে ও এরকম করে মানে উঠে ও বেরাচ্ছে, বেরিয়ে এবার ও ও শুনতে পাচ্ছে যে মেইন গেটের যে দরজা, ওই মেয়েটা না মেইন গেটের দরজা পর্যন্ত খুলেছে, বুঝেছো? খুলে ও বুঝতে পারছে যে এই মেয়েটা মেইন গেট থেকে বেরিয়ে গেছে। এবার এ তখন কি করেছে, বাকিদেরকে তাড়াতাড়ি করে ডেকেছে যে এই তাড়াতাড়ি ও তাড়াতাড়ি ওঠে, দেখ দেখ ও মেইন গেট খুলে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি চ, মনে হচ্ছে ও ছাদে চলে গেছে, এক্ষুনি চল, ছাদ থেকে যদি ঝাঁপ ঠাপ দিয়ে দেয় তাড়াতাড়ি আমাদের গিয়ে দেখার দরকার। এবার ও গেছে, এবার দেখছে কি ওই মেয়েটা না সত্যি সত্যি ও সিঁড়ি বেয়ে এরকম ছাদের ওখানে ও ছাদে গেছে। ছাদে গিয়ে ও একদম মানে ছাদের কার্নিশের কাছে চলে গিয়ে ও সেই কার্নিশে ওঠার জন্য একটা পাও তুলে দিয়েছে, ঠিক আছে, একটা পাও তুলে দিয়েছে। এবার এরা তখন পিছনে গিয়ে তাড়াতাড়ি করে ওকে না টেনে এনেছে। হ্যাঁ, মানে ও আরেকটু হলেও কার্নিশ থেকে ও ঝাঁপ দিয়ে দিত। এইবার হ্যাঁ, এবার ওকে তাড়াতাড়ি করে পিছনে ওকে টেনে নিয়েছে, টেনে নিয়ে এসে ওকে ডাকছে এই ওট ওট ওট, ও উঠছে না, ও পুরো মানে ওর যেন কোনো জ্ঞানই নেই ওই মেয়েটার। এবার তাড়াতাড়ি ওকে কোনোভাবে ওকে টেনে টেনে ওকে নিচে নিয়ে এসেছে। তারপরে এবার ওরা দেখছে যে এটা তো খুব একটা রিস্কের ব্যাপার হয়ে গেল, এতদিন সবাই আমরা ঘরের মধ্যেই আমরা ঘুরতাম, এবার এবার তো আস্তে আস্তে এই যেটাই আছে ডেকে নিয়ে তো ছাদে চলে যাচ্ছে, এবার কোনদিন তো ছাদ থেকে ফেলে দেবে, মানে আজকেই তো ফেলে দিচ্ছিল আমরা সময় মতো না গেলে। তো ওরা তখন ডিসাইড করলো কি ওরা রাতে শোয়ার আগে ওরা পুরো মেইন ডোর তালা দেবে, ওরা তালা দিয়ে সেই তালার চাবি নিয়ে ওরা আলমারিতে এমন জায়গায় ঢুকিয়ে রাখবে যাতে ঘুমের ঘোরে ওটা খোঁজা সম্ভব নয়। হ্যাঁ, আবার আলমারিতে ঢুকিয়ে রেখে আলমারিও চাবি দিয়ে দেবে, এইরকম ওরা ডিসাইড করলো। তো ওরা তখন তাই শুরু করলো। এবার তাও দেখছে কি যে কেউ না উঠে, প্রত্যেকদিনই কেউ না কেউ উঠে ওই বাইরের লিভিং স্পেসটাতে হাঁটছে। এবার ওরা তখন এবার বুঝে গেছে এবার কেউ আর দেখতো না, ওরা হেঁটে তারপর আবার ফিরে আবার ঠিক এসে শুয়ে পড়তো। আর যেদিন যে হাঁটতো সেদিনকে মানে সে পুরো অজ্ঞান হওয়ার মতো ঘুমাতো, মানে তাকে হাজার নাড়িয়েও তাকে সকালের আগে কেউ তুলতে পারবে না এইরকম। তো এইরকম ওদের সাথে চলছে। হুম। এবার তারপরে মোটামুটি যখন লকডাউনটা একটু শিথিল হলো, তো তারপরে প্রথমে ওরা একটা বাড়ি পেয়েছিল, একটা বড় বাড়ি। তো ওরা তখন ডিসাইড করেছে যে ঠিক আছে আমরা তাহলে এই বাড়িটা ছেড়ে ওই বাড়িটাতে মুভ করব। এবার ওরা মোটামুটি সবাই প্যাকিং ট্যাকিং করছে, সব মোটামুটি প্যাকিং ওদের হয়ে গেছে। তো ওই যেই মেয়েটা সেই ছ্যাবলামি করে ইয়ার্কি মেরে সে ডেকেছিল না, যে চিলেকোঠার ঘরে কে আছো, সাহস থাকলে ঘরের মধ্যে এসো, তো সেই মেয়েটা ওই ওই যে জানলাটা ওরই অপোজিটে না একটা সোফা রাখা ছিল। এবার ও সোফাতে বসে না কিছু একটা করছে। এবার হঠাৎ করে করতে করতে ওর তখন দুপুর বেলা, বুঝতে, রাত্রির বেলা নয় কিন্তু দুপুর বেলা, ভর দুপুরে। এবার তখন লকডাউন এইসবের জন্য এমনিতেই তখন মানুষজন রাস্তাঘাটে নেই। এবার ও হঠাৎ করে এরকম করে দেখছে, ও জানলাটার দিকে চোখ গেছে, ও দেখছে ওই জানলা থেকে না একটা মহিলা এন্টিটি এমভাবে উঁকি মেরে না দেখছে, বুঝেছো, মানে তার হাতটা দিয়ে সে জানলাটা ধরে রয়েছে, জানলার ওই স্লাইডটা ধরে রয়েছে, আর এইভাবে না ওর দিকে এমনি করে উঁকি মেরে দেখছে একটা চোখ দিয়ে।
এবার ওটা দেখে ওর সাথে সাথে চিৎকার করেছে, চিৎকার করতে করতে আরো বাকি যারা ছিল তারা ছুটে এসেছে। এবার ছুটে ও বলছে যে কি ওই কার্নিশে ওটা দাঁড়িয়ে আছে জানলার বাইরে। এবার ও বলছে কি এবার বললাম না 5th ফ্লোর, এবার কতটা উঁচু, এই উঁচু কার্নিশে কোন মহিলা কিভাবে উঠবে। এবার ওরা তখন তাও ভেবেছে কি ঠিক আছে কোনো চোর ঠোর হবে নাকি। এবার ওরা তাড়াতাড়ি করে গেছে, গিয়ে এরকম ওরা দেখছে দেখছে যে বাইরে কাউকে দেখা তো যাচ্ছে না, কিন্তু ওই জানলাটার নিচে যে পরের ফ্লোরেরও তো সেম জানলা ছিল। এবার সেই জানলার উপরে যে সানশেডটা রয়েছে, এবার দেখছো ওই সানশেডটার ওপর ওই সেম ওই আলতা মাখা দুটো পায়ের ছাপ, মানে যেন কেউ সানশেডটার ওপর দাঁড়িয়ে ওই জানলাটা দিয়ে উকি দিচ্ছিল। বুঝতে পেরেছো? তারপর? এবার এটা কি কারোর পক্ষে সম্ভব? মোটেও না। কিন্তু মানে ওরা পুরো দেখছে ওখানে ছাপ। তো তারপরে ওরা ঠিক করেছে যে না ওই জানলাটা ওরা পুরো বন্ধ করে দেবে। ওরা এবার ওই জানলাটা পুরো বন্ধ করে দিয়ে ওরা একটা পেরেক মেরে জানলাটাকে সিল করে দিয়েছে। এইবারে ওরা তখন ঠিক করে নিয়েছে ওই যে ওই বাড়িটাতে ওরা ঠিক করে নিয়েছে যে ওরা ওই বাড়িটাতে মুভ করবে। এইবারে আহ এক ধরনের গ্যাস, কখনো দেখেছো ছোট সিলিন্ডার গুলো ওর সাথেই বার্নার ফিট করা থাকে, ওই পিকনিক টিকনিকে দেখবে অনেক সময় ইউজ করে, সিলিন্ডারের সাথেই বার্নার ফিট করা। হুম ওই গ্যাসগুলো খুব রিস্কি হয়, কিন্তু ওই গ্যাসগুলো না এখানে খুব পাওয়া যায়। তো কোনো একটা কারণে ওরা সেই গ্যাসটাই নিয়েছিল, গ্যাস পায়নি লকডাউনের সময় বা কিছু একটা, ওই গ্যাস নিয়েছিল বার্নারের সাথে ফিট করা। তো ওদের মধ্যে আর ছোট সিলিন্ডার, একদম যে ছোট সিলিন্ডার গুলো, তো ওই সিলিন্ডার, তো ওদের মধ্যে কোন একটা মেয়ে আহ ও ও কি করেছে, ও ম্যাগি বানাবে। ম্যাগি বানাবে বলে ও গেছে, গিয়ে ও নবটা সিলিন্ডারের ঘুরিয়েছে, ঘুরিয়ে সিলিন্ডারটা যেই জ্বালিয়েছে আগুনটা পুরো দাউ দাউ করে ওর গায়ে লেগে গেছে। আচ্ছা আচ্ছা। ওর গায়ে পুরো দাউ দাউ করে সে আগুনটা লেগে গেছে। এইবারে ও তো চিৎকার করছে ওই আগুন লাগা গা নিয়ে, ও ছুটছে, এবার তাড়াতাড়ি করে বাকিরা সবাই এসে ওকে কম্বল টম্বল দিয়ে ওকে কোনোভাবে আগুনটা নিভিয়েছে। এবার ততক্ষণ ওর প্রায় 60% বার্ন হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে ওকে নিয়ে গেছে। হ্যাঁ, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে, ওর বাড়ির লোক এসেছে। হ্যাঁ, এবার তখন ওরা নিজেদের মধ্যে ডিসকাস করছে যে কি করে সিলিন্ডারের আগুনটা ভাবে লেগে গেল। এবার একটা মেয়ে বলছে ও সকালে চা না কি করেছিল সেটা ধরো প্রায় 5 ঘন্টা আগে, ঠিক আছে। এবার বলছে আমি চা করে আমার স্পষ্ট মনে আছে যে আমি আমি নব বন্ধ করেছিলাম, আর আমি যদি কোনো কারণে নব বন্ধ করতে ভুলেও যাই বা গ্যাস লিকও হয়, এবার 4-5 ঘন্টা ধরে গ্যাস লিক হলে তো গন্ধ ছড়িয়ে যাবে ঘরের মধ্যে, বা 4-5 ঘন্টা ধরে গ্যাস লিক হয়ে হয়তো ওইটুকু সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাবে। হুম আর গন্ধ, সব থেকে বড় কথা গ্যাস লিক হলে গন্ধ, একটা যদি 4-5 ঘন্টা ধরে কেউ গ্যাস জ্বালিয়ে একটা গন্ধ বেরাবে না গ্যাস লিক হলে। তো আর এই মেয়েটা যখন গিয়েছিল ও তো নব ঘুরিয়েছে, ও তো তখন দেখছে যে নব বন্ধ করাই রয়েছে, তাহলে কি করে আগুনটা লেগে গেল বলো? এটা এটার কি কোনো যুক্তি পাও? একদমই না। তো ওই মেয়েটার ওরকম সারা গায়ে আঙুল প্রায় 60% মতো বার্ন হয়ে গেছে। তারপর মেয়েটা অনেকদিন ধরে মেয়েটা হসপিটালে ছিল, মেয়েটার ট্রিটমেন্ট চলছিল। তো একদিনকে মেয়েটার বাবা আর মা এসেছে। এখান থেকে মেয়েটার যে যে যা কিছু জামা ঠামা যা কিছু জিনিসপত্র নেবে বলে এসেছে। এবার ততদিনে যেহেতু এরকম অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ততদিনে আবার ওরা যে একটা বাড়ি মানে ঠিক করেছিল, ওই বাড়িটাও তখন ওদের হাতছাড়া হয়ে গেছে, অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো তখন ওর বাবাটা এসেছে, এসে না ওর বাবাটা এরকম গাড়ি থেকে নেমেছে, নেমে না ওই জানলাটার দিকে, ওর বাবা না ওই জানলাটার দিকে তাকিয়ে রয়েছে। হুম তারপরে জানলাটা তো বললাম না ওরা সিল করে দিয়েছিল। এবার একদিন দেখছে হঠাৎ করে ওই জানলাটার দেখছে যে ওরা কিন্তু মোটা মোটা 4-5টা পেরেক লাগিয়ে দিয়েছিল ওই জানলাটার মধ্যে, ওই স্লাইডটাতে। তো ওই ওই দেখছে কি পুরো 4-5টা পেরেক না কেউ একসাথে খুলে পুরো নিচে ফেলে রেখেছে। মানে ওটা তো হাওয়াতে তো আর 4-5টা পেরেক ওইভাবে খুলে যাবে না, না, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ কিন্তু খুলে ওই 4-5টা পেরেক ফেলে দিয়েছে। ওই জানলাটা আবার আগেকার মতন যেরকম ওরকমই। আর এবার ওর বাবা এবার এসেছে, ওর বাবা দেখছে কি যে ওর বাবা না নিচে দাঁড়িয়ে রয়েছে মেয়েটার,
দাঁড়িয়ে না ওই জানলাটার দিকে ওর বাবা বেশ অনেকক্ষণ ধরে দেখছে। এবার তখন রমাদি মানে আনতে গেছিল ওর বাবা মাকে উপরে, নিচে থেকে আনতে গেছিল। এবার রমাদি দেখছে কি ওর বাবা না অনেকক্ষণ ধরে ওই জানলাটার দিকে সমানে তাকিয়ে রয়েছে। এবার তখন রমাদি বলছে, কি হয়েছে কাকু, কিছু অসুবিধা হচ্ছে? তখন বলছে, তোমাদের ওই ঘরটা না। উনি কিন্তু তখনও জানে না যে কোন ঘরটা। উনি না জেনেই বলছে যে তোমরা ওই ঘরটাতে থাকতে না বা থাকো না। তখন বলছে কি, হ্যাঁ ওই ঘরটাই। এবার এই যে মেয়েটার যে বাবাটা, ইনি না একটুখানি এইসব ব্যাপারগুলো একটু ফিল করতে পারতেন, ঠিক আছে? ওই মেয়েটাও ওদেরকে অনেক সময় গল্প করতে করতে বলেছে যে ওর বাবার এমন একটুখানি, মানে হয় না কেউ কেউ একটু বেশি সেনসিটিভ এই ধরনের জিনিসগুলো, মানে আগে বুঝতে পারে। ওর বাবাটা না একটু ওই ধরনের। তো এবার ওর বাবা এসেছে উপরে। এবার এসে ওর বাবা বলছে কি, আমি এই ঘরের চৌকাঠ পেরাবো না। ওর বাবা ওর মাকে বলছে, যাও তুমি ভেতরে যাও, গিয়ে যা জিনিসপত্র আসছে নিয়ে আসো, আমি চৌকাঠ পেরাবো না। তখন এবার এরা বলছে যে, কেন, কি হয়েছে আঙ্কেল, আসুন না। তখন বলছে যে, না না, আমি আমি এই চৌকাঠ পেরাতে পারবো না, এই বাড়ির মানে হাওয়া খুব খারাপ। তখন এবার তখন বলছে ঠিক আছে। তো এক গ্লাস জল এনে দিয়েছে, বলছে তাহলে একটু জল খান। তখন এবার সেই জলও বলছে কি, না না, এই বাড়ির জল কি, এই বাড়ির আমি বাতাসে নিঃশ্বাস পর্যন্ত নেব না, জল খাওয়া তো অনেক দূরের কথা। হুম। তো তখন ওর বাবা বলছে যে, তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক তোমরা এই বাড়ি থেকে আগে বেরিয়ে যাও। আমার মেয়ের তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, আমার মেয়েকে তো ঠাকুরের আশীর্বাদে কোনোভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছি, কিন্তু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে আসো। হুম। তো এই বলে উনি ওনার মেয়ে জিনিসপত্র নিয়ে উনি চলে যান। তো তারপরে তো এরা আস্তে আস্তে, এবার তখন ওরা দেখে যে আর সবাই মিলে ওই 5 জন মিলে একসাথে তো কোনো বাড়ি আর পাচ্ছে না। তো এরা তখন ঠিক করে যে যে এভাবে হোক, কেউ যদি পিজি পায় পিজিতে চলে যাবে, কেউ কোনো বন্ধুর সাথে শিফট করতে চাইলে করে যাবে, কেউ যদি একা, যেমন এই রমাদি আমার বিল্ডিং এ ওই 1 RK তে এসেছিল, একাই এসেছিল। তো ওরা তখন আস্তে আস্তে সবাই ওই বাড়িটা ছেড়ে উম বেরিয়ে আসে। এবার ওরা যখন ওখানে ছিল তত, এবার ওদেরকে কিন্তু ওই সে ওনার কোনো অ্যাডভান্সে টাকা টাকা কিচ্ছু ফেরত আর দেয়নি। সব টাকা টাকা ওনার সব নিয়ে নিয়েছে। তো তারপরে যখন ওরা ওই বাড়িটা থেকে ছেড়ে চলে আসে, তারপরে তো রমাদি আমাদের এখানে আসে। এবার তারপরেও নাকি ওরা নাকি সেই ওদের সবার মধ্যে স্লিপ ওয়াক করার টেন্ডেন্সিটা সবার মধ্যেই থেকে গেছে। হুম। তো সবার এবার মধ্যে থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই রমাদি, ওইটাই একটা ওদের সাথে না, এটা একটা অভিশাপের মতো জুড়ে গেছে। মানে হয় না, একটা এত নেগেটিভিটির মধ্যে তুমি যখন থাকো, তারপরে তার কিছু তো তোমার জীবনে একটা কিছু তো এফেক্টেড হয়, কিছু একটা দেখবে তোমার অনেক সময় যেগুলো খুব খারাপ হয়, কিছু তো একটা খারাপ করে দিয়ে যায়। ওর সাথে ওদের সাথেও না ওরকম হচ্ছে, মানে ওই সবার মধ্যেই মোটামুটি একমাত্র শুধু ওই যে মেয়েটা প্রথমে ওই ফ্লাইট ধরে পালিয়ে গেছিল ও বাদে, বাকি মোটামুটি এই 6 জনের সবারই এই স্লিপ ওয়াকিং টেন্ডেন্সিটা তারপরেও থেকে গেছে, সবাই এরকম স্লিপ ওয়াক করতো। তো এবার অনেক পরে, মানে এই ঘটনাটা যখন আমাকে রমাদি বলেছে, তখনও ও জানতো না যে আসলে ওই বাড়িটাতে কি ছিল বা কে ছিল। তার অনেক পরে ও একদিন আমাকে এসে বলছে যে, প্রিয়া, আমি ওই বাড়িটার একটা ঘটনা জানতে পেরেছি, এবার আমি কিছুটা রিলেট করতে পারছি, হতে পারে মানে এই এই যে এন্টিটিটা এটাই আমাদেরকে বিরক্ত করতো। তো তখন এবার জিজ্ঞাসা করেছে, তখন এবার বলছে যে ওই বাড়িটাতে ওরা যাওয়ার আগে ওই যে ওনারের ছেলেটা, সে ওনারের ছেলেটা একটা বিয়ে করেছিল, তো সে তার বউকে নিয়ে ওই বাড়িতে থাকতো। এবার মোটামুটি ওরা 3-4 মাস সংসার করেছে। এবার সংসার করার পরে হঠাৎ করে একদিন ওই যে বউটার তার গায়ে নাকি আগুন লেগে যায়। হুম। এবার ওনারটা যেহেতু একটু বিত্তশালী লোক ছিল, হ্যাঁ, তো কোনোভাবে ওরা ব্যাপারটাকে এইভাবে প্রজেক্ট করে যে ওই রান্না করতে করতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে গেছে, বুঝেছো? যেটা এইবার আদৌ নয় হয়তো। আদেও নয়, কারণ এইটা যে প্রত্যক্ষদর্শী ছিল সে ছিল হচ্ছে ওই রমা দিদি, ওই যে যে আর বাকি যে মেয়েগুলো ছিল ওদেরই মধ্যে একটা মেয়ের কলিগ। পরে যখন ও সমস্ত ঘটনাগুলো বলছে, তখনই একটা কলিগ বলছে যে ও নাকি ওই বিল্ডিংটাতে থাকতো, আর ও নাকি মানে ও
মানে জানতো যে ওনারের ছেলেটা ওর বউটাকে মারধর টারধর করতো। এবার হতে পারে কোনো একটা মানে ডাউরির জন্য, পণের জন্য, বা অন্য কোনো হয়তো কোনো বিষয়ের জন্য বউটাকে নাকি মারধর করতো। এবার হতে পারে যে কোনো কারণে হয়তো, জানে না ওরা আর বেশি কিছু, হতে পারে যে তাকে করতে বাধ্য করেছিল বা তাকে হয়তো মার্ডার করেছিল, এই ধরনের কিছু একটা। তো তখন ও এদেরকে বলেছিল যে ওই ঘরটার ওরকম একটা ইতিহাস আছে। আর যেহেতু ওনারের ছেলের, এবার সেই জন্য সিকিউরিটি আর কেয়ারটেকারও নিজের চাকরির জন্য মুখ বন্ধ। আর ওনারও তো মানে চেপে গেল, সে তার নিজের ছেলের তো আর কুকীর্তির কথা বলবে না। তো ওরা তখন মানে ওরা মনে করেছিল যে হতে পারে ওই যে এন্টিটিটাই ওখানে কোনোভাবে ট্র্যাপড হয়েছিল, আর সে এদেরকেও ওখানে ট্র্যাপড করে রেখেছিল। তারপরে এটাই ঘটনা, মানে তারপর থেকে ওই বাড়িটার আর ওনারের ছেলেটারও ওরা লাস্ট যে শুনেছিল তখন মানে ওরা জানতে পেরেছিল যে ওনারের ছেলের মানে সারা গায়ে একদম প্রায় পচন ধরে গেছিল। পচন ধরে গিয়ে মানে দুর্গন্ধ, সে বেডসোর টাইপের হয়ে গেছিল। তো হতে পারে, জানি না, হয়তো ছেলেটা এখন বেঁচে আছে, না হয়তো আর বেঁচে নেইও ওই অবস্থাতে। তো এটাই মানে তারপর থেকে তো এখানে চলে আসে। আর ওর তো ওই স্লিপ ওয়াকিং এর টেন্ডেন্সি ছিলই। আর ওই ভয় না আমরা আর কখনো মানে বেরাতাম না, বুঝেছো তো, রাত্রিবেলা আমরা বেরোনোই বন্ধ করে দিলাম। তারপরে তো আমি আর 1-2 মাস পরে ওই বিল্ডিং ছেড়েও দিয়ে আমি অন্য ফ্ল্যাটে শিফট করে গেছিলাম। তো ও কিন্তু তারপরেও নাকি ওর ওই টেন্ডেন্সিটা ছিল। এবার আমার খালি ভয় লাগতো ওইটা শুনে, যে কখন আমি ওকে দেখে ফেলবো। ও তো স্লিপ ওয়াক করছে ঠিক আছে, আমি যদি কখনো দেখে ফেলি যে ওর পেছনে আরেকটা ছায়া বা কোনো এন্টিটি, তখন তো মানে ব্যাপারটা খুব ভয়ানক হয়ে দাঁড়াবে আমার জন্য। তো তারপর থেকে আর একটুখানি রাত্রিবেলা হলে আমরা যে যার নিজের ঘরের মধ্যেই থাকতাম মোটামুটি। মানে এটা কিন্তু মানে খুবই সাংঘাতিক একটা ঘটনা ছিল, মানে কাইন্ড অফ আ নিশির ডাকের মতো এই ব্যাপারটা। হ্যাঁ, নিশির ডাক। তারপর তুমি দেখো মানে ওদেরকে নকল করো, ওদের রূপ ধরে, ওদের গলার স্বর ধরে হুম হুম এই হুম। এন্টিটিটা ওদেরকে ডাকতো বা ওদেরকে দেখা দিত। তারপরে কতগুলো মানুষের তো প্রাণ চলে যেতে পারতো। ওই মেয়েটা ভগবানের কৃপায় বেঁচে গেছে, কিন্তু মানে 60% বার্ন, অনেকটা বার্ন, সে হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু সে সম্পূর্ণ তো সুস্থ কখনো হতে পারবে না, তার জীবন তো আর ঠিক হতে পারবে না। তারপর ধরো যে এই মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল, সেই মেয়েটাও তো, যদি ওরা সময় মতো গিয়ে না বাঁচাতো তার যে কি হতো। তারপরে এই যে যাদের এই স্লিপ ওয়ার্কিংটা থেকে গেল, এটা তো তাদের সারা জীবনের জন্য তাদের একটা অভিশাপ, তাদের তাদের পরিবারের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ালো, ওই একটা মানে একটা ফ্ল্যাটে থাকার জন্য। বুঝতে পারছি, সাংঘাতিক ঘটনা ছিল প্রিয়া। আহ তোমার ঘটনাগুলো যখনই আমি শুনি বেশ ইউনিক একটা ব্যাপার আমি ফিল করতে পারি। আজকের ঘটনাটাও সেরকমই একটা ঘটনা ছিল। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার কথা হচ্ছে একদম। আর একটা পার্টিকুলার ঘটনা যেটা আমাদের জানার রয়েছে সেই ঘটনাটা নিয়ে। হ্যাঁ, খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। তুমিও খুব ভালো থাকো। শুভ শারদিয়া, নবমী দশমী ভালো করে কাটিও। তুমিও শুভ থ্যাংক শারদিয়া। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনারা যদি কোনো ঘটনা শেয়ার করতে চান, সেই ঘটনাটা যে কোনো বিষয়ে হতে পারে, লাইক কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, কোনো চালানের ঘটনা, যোগাযোগ করুন। অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পও যদি চান, আপনি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।